ইসরায়েলে একের পর এক বিস্ফোরণ, ইরাক কাতারেও হামলা, মুহুর্মুহু বোমায় তেহরানে বাড়ছে প্রাণহানি। ওয়াশিংটন তেল আবিবের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ ইরানের। জ্বালানি দাম বৃদ্ধির শঙ্কায় বাড়তি কেনার প্রবণতা ভোক্তার। পাম্পে যানবাহনের সারি ক্রয়ের সীমা নির্ধারণ করে দিল বিপিসি, আশ্বস্ত করলেন মন্ত্রী প্রতিমন্ত্রী। মানবাধিকার ও মত প্রকাশ ও স্বাধীনতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার। কূটনীতিকদের সঙ্গে ইফতারে প্রধানমন্ত্রী, দুর্নীতি রোধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি। ঈদ কেনাকাটা শেষে ফেরা হলো না বাসায়। সায়েন্স ল্যাব মোড়ে ট্রাকের ধাক্কায় বাবা মেয়ের প্রাণহানি। তেজগাঁওয়ে সিএনজি উল্টে যাত্রী চালকের মৃত্যু, গুরুতর আহত 2। এবং খালের গলা টিপে মারছে ওয়াসাও দখল, দূষণে রাজধানীতে জলাবদ্ধতা ও মশার উপদ্রব। দখলদারের শাস্তি নিশ্চিতের তাগিদ, অবৈধ স্থাপনা উচ্ছেদে আইনি ব্যবস্থা নেবে উত্তর সিটি। দেখছিলেন শিরোনাম, ভোরের সময় সঙ্গে আছি আইরিন আয়াত। ইসরায়েলে একের পর এক মিসাইল ছুটছে ইরান, বিস্ফোরণে কেঁপে উঠছে বিভিন্ন শহর। ইরাক কাতারেও হামলা করছে ইরান। অন্যদিকে তেহরানে সরকারি স্থাপনা লক্ষ্য করে মুহুর্মুহু বোমা হামলা করছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এতে নির্বিচারে প্রাণ যাচ্ছে বেসামরিক নাগরিকদের। জাতিসংঘ ওয়াশিংটন ও তেল আবিবের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে ইরান। একের পর এক মিসাইল ছুটছে ইরান, আর একটু পরপর সাইরেন বেজে উঠছে ইসরায়েলে। প্রাণ বাঁচাতে ছুটাছুটি করছে লোকজন, আশ্রয় নিচ্ছে বাংকারে। প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে দক্ষিণ ও মধ্য ইসরায়েলের বিভিন্ন স্থানে আঘাত হানছে ইরানি ক্ষেপণাস্ত্র। বিস্ফোরণে দফায় দফায় কেঁপে উঠছে বেরশেবা শহর। ইরাকের বাগদাদ ও বসরায় ড্রোন ও রকেট হামলা চালিয়েছে ইরান। বাগদাদ সামরিক বন্দরে একটি ড্রোন বিধ্বস্ত হয়। এর আগে বিমানবন্দরের কাছে মার্কিন দূতাবাসের লজিস্টিক সাপোর্ট সেন্টার লক্ষ্য করে রকেট হামলা চালায় ইরান। কাতারেও মার্কিন অবকাঠামো লক্ষ্য করে দফায় দফায় ড্রোন হামলা চালিয়েছে ইরান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় বেশ কয়েকটি ড্রোন তারা প্রতিহত করেছে। ইরাকের এরবিল হোটেল লক্ষ্য করেও ড্রোন হামলা চালায় ইরান। শনিবার ভোরে তেহরানে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল। তেহরানের সরকারি অবকাঠামো লক্ষ্য করে চলছে বোমাবর্ষণ। এর আগে ইরানের মধ্যাঞ্চলীয় শহর নাতানজের কাছে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যেখানে ইরানের অন্যতম বৃহত্তম পারমাণবিক সমৃদ্ধ কেন্দ্র অবস্থিত। গেল এক সপ্তাহে ইরানে 3000-এর বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানার দাবি করেছে যুক্তরাষ্ট্র। ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র জানান, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করার কোনো পরিকল্পনা নেই তাদের। তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কোনো জাহাজ এই জলপথ অতিক্রমের চেষ্টা করলে সেটিকে লক্ষ্যবস্তু করা হবে। শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অপরাধ করার ক্ষেত্রে কোনো চরম সীমা বা রেডলাইন মানছে না। দুই দেশ স্কুল, হাসপাতাল, বিনোদন ও ক্রীড়া কেন্দ্র সহ জনবহুল বেসামরিক এলাকায় এবং অবকাঠামোতে হামলা চালাচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, এসব কর্মকাণ্ড স্পষ্টত যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের শামিল। বরকতুল্লাহ, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালাতে ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করছে রাশিয়া। গোয়েন্দা কার্যক্রমের বিষয়ে অবগত 3 মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে দাবি করেছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট। এর মাধ্যমে প্রথমবার ইঙ্গিত মিলছে যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিদ্বন্দ্বী কোনো দেশ এই যুদ্ধে পরোক্ষভাবে অংশগ্রহণ করছে কিনা, যদিও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি মস্কো। যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ, যুদ্ধ বিমান সহ বিভিন্ন সামরিক স্থাপনার অবস্থান সম্পর্কে ইরানকে জানিয়ে দিচ্ছে রাশিয়া। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে উঠে আসে ইরানকে গোয়েন্দা সহায়তা দেওয়ার এমন তথ্য। 3 মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদপত্রটি জানায়, রাশিয়ার সহযোগিতায় ইরান মার্কিন সামরিক অবস্থান সম্পর্কে টের পেয়ে নিখুঁত হামলা চালাতে পারছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই তেহরানকে এমন সহায়তা দিয়ে আসছে মস্কো। তবে রাশিয়া ইরানকে ঠিক কতটা সহায়তা দিচ্ছে তা পুরোপুরি স্পষ্ট নয়। কর্মকর্তাদের মতে, যুদ্ধ শুরুর এক সপ্তাহের মধ্যেই মার্কিন বাহিনীর অবস্থান শনাক্ত করার ক্ষেত্রে ইরানি সামরিক বাহিনীর নিজস্ব সক্ষমতা হ্রাস পেয়েছে। এর মাধ্যমে প্রথমবারের মতো ইঙ্গিত পাওয়া যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিদ্বন্দ্বী কোনো দেশ এই যুদ্ধে পরোক্ষভাবে অংশ নিচ্ছে কিনা। তবে এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।
বিশ্লেষকদের মতে কমান্ড অ্যান্ড কন্ট্রোল অবকাঠামো, রাডার এবং কুয়েতের অস্থায়ী সেনা ছাউনির মতো জায়গায় ইরানের সাম্প্রতিক হামলার ধরন গোয়েন্দা তথ্য বিনিময়ের ইঙ্গিত দেয়। এমনকি গেল কয়েকদিনের মধ্যে সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসের সিআইএ স্টেশনটিও হামলার শিকার হয়েছে, যার মাধ্যমে স্পষ্টভাবে ধারণা পাওয়া যায় ইরানের নিখুঁত হামলার সক্ষমতা বেড়েছে। তবে বিশ্লেষকরা বলছেন ইরান ইস্যুতে রাশিয়া সরাসরি হস্তক্ষেপে আগ্রহী নয়। ক্রেমলিন এটাকে নিজস্ব সমস্যা বা যুদ্ধ হিসেবে বিবেচনা করছে না। কৌশলগত হিসাব নিকাশে রাশিয়ার কাছে এখনও সবকিছুর ঊর্ধ্বে ইউক্রেন ইস্যু। বরকতুল্লাহ, সময় সংবাদ। যুদ্ধের কারণে ফুরিয়ে যেতে পারে জ্বালানি তেলের মজুত, বাড়তে পারে দামও, এমন আশঙ্কায় দিনভর রাজধানীর সহ সারা দেশে ফিলিং স্টেশনগুলোতে ভিড় করেন সাধারণ গ্রাহকরা। যদিও পরিস্থিতি পরিদর্শন করে পর্যাপ্ত মজুদ থাকার তথ্য দিয়েছেন জ্বালানি মন্ত্রী ও প্রতিমন্ত্রী, সংকট মোকাবেলায় জ্বালানি তেলের ক্রয়সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ঘিরে অস্থির বিশ্ববাজার। জ্বালানি সংকটের শঙ্কায় বাংলাদেশের গ্রাহকরাও। ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। দিনভর তেল কিনতে অস্বাভাবিক এমন ভিড় রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায়। আতঙ্কে গেল কয়েকদিন ধরেই হুমড়ি খেয়ে অতিরিক্ত তেল নিচ্ছেন গ্রাহকরা। দুই একটা পাম্প খোলা আছে, যার কারণে এত ভিড়। দৈনন্দিন কাজের জন্য অবশ্যই আমরা একটু রিজার্ভ করে রাখছি, সত্যি কথা যেটা। এমন পরিস্থিতিতে শুক্রবার রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শন করেন জ্বালানি মন্ত্রী ও প্রতিমন্ত্রী। কথা বলেন ভোক্তা ও পাম্প মালিকদের সঙ্গে। আশ্বস্ত করেন দেশে জ্বালানির পর্যাপ্ত মজুদ আছে। আতঙ্কিত না হয়ে মিতব্যয়ী হওয়ার পরামর্শ দেন প্রতিমন্ত্রী। দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। আমরা যদি আমাদের স্বাভাবিক চাহিদা অনুযায়ী আমরা তেল নেই পেট্রোল পাম্প থেকে, আমি মনে করি সংকট আগামীতে হবে না। বিশ্ববাজারে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী থাকলেও দেশে আপাতত না বাড়াতে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে বলে জানান প্রতিমন্ত্রী। সমন্বয়ের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। আমরা চেষ্টা করব যতক্ষণ পর্যন্ত তেলের মূল্য বৃদ্ধি না করা যায়, আমরা সেটুকুই চেষ্টা করব। একান্ত যখন পারবো না, সেটি অবশ্যই জনগণের সাথে আমরা সেটা শেয়ার করব। মজুদ পরিস্থিতি স্বাভাবিক রাখতে জ্বালানি তেল বিক্রির সীমা বেঁধে দিয়েছে বিপিসি। শুক্রবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায় দৈনিক ট্রিপ প্রতি অকটেল পেট্রোল সরবরাহের পরিমাণ হবে মোটরসাইকেলে 2 লিটার, প্রাইভেট কারে 10 লিটার, জিপ মাইক্রোবাসে 20 থেকে 25 লিটার। এছাড়া পিকআপ ভ্যান, লোকাল বাসে ডিজেল নেওয়া যাবে 70 থেকে 80 লিটার। দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, কন্টেনার ট্রাকে ডিজেল সরবরাহের সীমা 200 থেকে 220 লিটার। আর এই সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া গ্রাহকদের। ওইভাবে দিলে তো গাড়ি চালাইতে পারবো না। 10 লিটার তেলে আর কতটুক জায়গা যাবে? 2 লিটার তেল তো দুর্ভোগ বাড়বে। আরো তেল ফুরে গেলে তখন পেট্রোল পাম্পে মানুষ সবাই যা জাম বাজবে। এখান থেকে 10 লিটার নিয়ে যদি আমি যাই মেঘনা দাউদকান্দি পর্যন্ত যেতে পারবো, ওইখানে গিয়ে আবার আমার সিরিয়াল ধরতে হবে কেন? এই ভোগান্তির দরকার কি? এদিকে সংকটকে অজুহাত দেখিয়ে অতিরিক্ত দাম আদায় করা হলে সেটি আইনগত অপরাধ হবে বলেও সতর্ক করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। মধ্যপ্রাচ্য সংঘাত দীর্ঘ হলে শ্রমবাজার সংকুচিত হওয়ার সঙ্গে বাড়তে পারে বেকারত্ব। এর অভিঘাত রিজার্ভ ছড়িয়ে পড়বে সামাজিক নিরাপত্তা খাতে। পরিস্থিতি সামাল দিতে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পাশাপাশি সরকারের দূরদর্শী পরিকল্পনা দরকার, যা আর্থ-সামাজিক স্থিতিশীলতা রক্ষা করতে পারবে বলে মনে করেন বিশ্লেষকরা। সেলিয়া সুলতানার রিপোর্ট। 5000 কিলোমিটার পাড়ি দিতে পেছনে রেখে গেছেন মা, বাবা, পরিবার, বন্ধু, স্বজন। পরিচিত সব উৎসব, আবেগ আর সন্তানের প্রথম স্কুলে যাওয়ার সাথে থাকার মতো দারুণ সব অনুভূতির বিনিময়ে এক টুকরো নিরাপদ ভবিষ্যতের আশায় বিদেশে পাড়ি দেয়া, সাথে একাকিত্বের মানসিক চাপ। কাগজের কোনো অঙ্কে তুলনাতীত নীরব এই ভাষার নাম সোশ্যাল কস্ট বা ব্যক্তির সামাজিক ক্ষতি। দেশের থেকে আসছি 3 মাস হয়েছে। এখন যদি বাংলাদেশে পাঠায় দেয় তাহলে কিছু নাই যে মনে না দেশে যায় কিছু করম। দেশে ফিরলে ঋণের বোঝা, আর না ফিরলে নিরাপত্তাহীনতা। এমন অবস্থায় আছে 45 লাখ বাংলাদেশি। গাড়ি করে বেতন দেবো, দোকানে ভাড়া দেবো, এই ভাড়ার টাকা দিতে আমাদের হিমশিম খেয়ে যাইতে হইতেছে। যে করোনার সময় আমাদের অনেক বন্ধু বান্ধব ভালো জব করতেন, কিন্তু ওখান থেকে যখন ছাঁটাই করা হয়েছিল তখন পুনরায় ওনারা ওইখানে জব করতে পারেন নাই। বৈশ্বিক যুদ্ধে দেশগুলোর অর্থনীতির বিনিয়োগ স্থবির করবে, রাষ্ট্রগুলোর বিনিয়োগ বাড়বে নিষ্ফলা যুদ্ধে, যার অভিঘাত শুধু কোনো প্রবাসীর রুটি রুজিতে নয়, বাংলাদেশের প্রান্তিকের কোনো পরিবারকে নিঃশেষ করা থেকে রাষ্ট্রের রিজার্ভের মূল স্তম্ভ নাড়িয়ে দিতে যথেষ্ট। অর্থনৈতিক যে দুরবস্থার সম্মুখীন হবেন, তার যে ছেলেমেয়েরা পড়াশোনা করছে তাদের সেটা বিঘ্ন হতে পারে। আত্মীয় স্বজন বা ডিপেন্ডেন্ট যারা তার আয়ের উপরে চিকিৎসা নিচ্ছিলেন,
তারাও কিন্তু আসলে ক্ষতির সম্মুখীন হবে। তার চেয়ে একটা সামাজিক অস্থিরতাও সৃষ্টি হতে পারে। আঘাত সবচেয়ে বেশি আসবে দেশগুলোর তৃতীয় শ্রেণীর কর্মজীবী শ্রমিক ও প্রবাসী শ্রম আয় নির্ভর দেশগুলোর উপর। ফলে ব্যয়করণের বাইরে কেন্দ্রীয় ব্যাংকগুলোর পরিকল্পনায় গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভূরাজনীতি। যদি যুদ্ধ দীর্ঘায়িত হয় ওনারা আর রেমিটেন্স পাঠাতে পারছেন না। 2 নম্বর, তারা যখন দেশে ফেরত আসবেন 10 লাখ 20 লাখ 50 লাখ যে অ্যামাউন্টই হোক, তাদের জন্য রাষ্ট্রকে আবার অন্ন বস্ত্র বাসস্থানের যোগান দিতে হবে। তাদের জন্য চাল ডাল তেল নুন লাগবে, তাদের জন্য বিদ্যুৎ পানি গ্যাসও লাগবে। অতএব অবশ্যই। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। মানবাধিকার সুরক্ষা, মত প্রকাশের স্বাধীনতা রক্ষা এবং সহনশীলতার সংস্কৃতি গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ইফতার অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। শুক্রবার ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে ইফতারের আয়োজন করেন সরকার প্রধান তারেক রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই আয়োজনে হাজির ছিলেন বিভিন্ন দেশের হাইকমিশনার এবং রাষ্ট্রদূতরা। এ সময় উপস্থিত কূটনীতিক ও মিশন প্রধানদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। দায়িত্বপ্রাপ্ত উচ্চপদস্থ কর্মকর্তাদের সহধর্মিণীরাও উপস্থিত ছিলেন যমুনায়। ছিলেন সরকার প্রধানের সহধর্মিণী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানও। উপস্থিত অতিথিদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দেন তারেক রহমান। তিনি বলেন, মানবাধিকার সুরক্ষা, মত প্রকাশের স্বাধীনতা রক্ষা এবং সহনশীলতার সংস্কৃতি গড়ে তুলতে প্রতিজ্ঞাবদ্ধ বিএনপি সরকার। Our commitment is firm to strengthen democratic institutions, uphold the rule of law, protect freedoms and ensure accountability. We are equally committed to safeguarding human rights, protecting freedom of expression and fostering a culture of tolerance. সরকারের সব স্তরে দুর্নীতি মোকাবেলায় পরিকল্পিতভাবে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। We recognize that public trust depends on transparency and integrity, and we will take firm measure, try our best to combat corruption at all levels of governance. জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তাকে সমর্থন দিতে ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। শাহরিয়ার শৌমিক, সময় সংবাদ, ঢাকা। জাতীয় সংসদের প্রথম অধিবেশন সামনে রেখে বিএনপির সংসদ সদস্য এবং মন্ত্রীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন এমপিদের সংসদীয় রীতি অবহিত এবং অভিজ্ঞতা বিনিময়ে এই আয়োজন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বিরোধী দলকে ডেপুটি স্পিকার পদ নেয়ার প্রস্তাব গ্রহণের আহ্বান জানান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে 12 মার্চ। কাঙ্ক্ষিত সেই অধিবেশনে যোগ দেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা, যাদের অনেকের রয়েছে আগের অভিজ্ঞতা, আবার প্রথমবারের মতো সংসদে যাচ্ছেন অনেকেই। তাই প্রথম অধিবেশন সামনে রেখে নতুন সংসদ সদস্যদের নিয়ে 2 দিনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে ক্ষমতাসীন দল বিএনপি। শুক্রবার সকালে বিএনপির গুলশান কার্যালয়ে 2 দিনব্যাপী এই কর্মশালা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন সাবেক আমলা, শিক্ষাবিদ ও অভিজ্ঞ সাবেক সংসদ সদস্যরা। এতে এমপিদের দায়িত্ব, মন্ত্রিসভার সংসদ সদস্যদের সংসদীয় রেওয়াজ ও মন্ত্রণালয় পরিচালনা দক্ষ করে তুলতে কৌশলগত ভূমিকা কেমন হবে তা তুলে ধরা হয়। 2 দিনের কর্মশালায় প্রথম দিন সকালের পর্বে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং বিকেলের পর্বে রাজশাহী, রংপুর, ঢাকা ও ফরিদপুর বিভাগের একাংশের সংসদ সদস্যরা অংশ নেন। কর্মশালা শেষে এমপিরা জানান, সংসদ মানুষের কল্যাণে কিভাবে কাজ করবে সে বিষয়ে বিস্তর আলোচনা হয়েছে। জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখে যাতে সকল কার্যক্রম করি এবং জনগণকে যাতে আমরা সেবা দিতে পারি, সেই মানসিকতা নিয়ে যাতে আমরা কাজ করি। পার্লামেন্ট সম্পর্কিত বিষয়ে কার্যক্রম কাজের কেন্দ্রবিন্দু করা, দেশের সকল সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দু হবে পার্লামেন্ট, সে বিষয়ে অনেক দায়িত্ব আছে। এর আগে প্রশিক্ষণের প্রথম অধিবেশন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, বিরোধী দলকে লিখিতভাবে ডেপুটি স্পিকারের প্রস্তাব দেওয়ার বিধান নেই। লিখিত প্রস্তাব দেওয়ার মতো কোনো বিধান তো নেই। মাননীয় সংসদ নেতা প্রধানমন্ত্রী হিসেবে বিরোধী দলীয় নেতার সাথে কথা বলেছেন, এই হিসাবে তাদের সেই প্রস্তাবটা গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। শনিবার সকালের পর্বে ঢাকা জেলা, ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের বাকি সংসদ সদস্যরা এবং বিকেলের পর্বে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের সংসদ সদস্যরা অংশ নেবেন।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মোট 209 জন সংসদ সদস্যের মধ্যে 146 জন প্রথমবারের মতো সংসদে যাচ্ছেন। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কারাবন্দী দিবস আজ। রাজনৈতিক নানা অস্থিরতায় 2007 সালের এই দিনে ক্যান্টনমেন্টের মইনুল রোডের বাসা থেকে তাকে গ্রেফতার করেছিল সেনা সমর্থিত 1-11 সরকার। 1.5 বছর কারাবন্দী থাকা অবস্থায় নির্মম নির্যাতনের শিকার হন তারেক রহমান। এই দিনগুলোর কথা জানাচ্ছেন আহমেদ সালেহিন। উত্তাল জনসমুদ্রে মহানায়কের আগমন ঘিরে দেশব্যাপী উন্মাদনায় ভেসেছিল সেদিন। কোটি মানুষের ভালোবাসায় বিশ্ব জেনেছিল 56,000 বর্গমাইলের নতুন কাণ্ডারি এসেছেন লাল সবুজের বাংলাদেশে। দুচোখ ভরা স্বপ্ন আর দেশ পুনর্গঠনের নতুন পরিকল্পনা নিয়ে এক নাবিকের এমন উপস্থিতি জানান দিয়েছিল বদলে যাচ্ছে বাংলাদেশ। তবে যাকে ঘিরে এত আলোচনা, জিয়া পরিবারের সন্তান সেই তারেক রহমানের পেছনের 17 বছরের গল্পটা ছিল সম্পূর্ণ ভিন্ন। দীর্ঘ নির্বাসিত জীবনের অবসানে তার দল, সমর্থক ও অনুসারীরা স্বস্তি পেলেও বিভীষিকাময় দিনগুলো পাড়ি দিতে হয়েছে পুরো জিয়া পরিবারকেই। 2007 সাল রাজনৈতিক অস্থিরতা ও অরাজকতার মধ্য দিয়ে 11 জানুয়ারি ক্ষমতায় আসে সেনা সমর্থিত মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার। সে বছরের 7 মার্চ ভোররাতে আলোচিত 1-11 সরকার বিনা ওয়ারেন্টে ঢাকার মইনুল রোডের বাসভবন থেকে আটক করে তারেক রহমানকে। দেশি বিদেশি ষড়যন্ত্রে রাজনীতি থেকে সরিয়ে দিতে তার বিরুদ্ধে দেয়া হয় একে একে 13টি মামলা। 1974 সালের বিশেষ ক্ষমতা আইনে তাকে নেওয়া হয় ডিটেনশনে। 6 দফায় 13 দিনের রিমান্ডে নিয়ে করা হয় অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতন। দেশ ও রাজনীতি ছাড়ার চাপ দেওয়া হয় তাকে। 2007 সালের 28শে নভেম্বর আদালতের কাঠগড়ায় তারেক রহমান নিজেই তার উপর নির্যাতনের বর্ণনা দেন। বারবার রিমান্ডের নামে নির্যাতনের এক পর্যায়ে শারীরিক অবস্থার অবনতি হলে 2008 সালের 31শে জানুয়ারি পিজি হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয় তাকে। চিকিৎসকদের দেয়া মেডিকেল রিপোর্টে বলা হয়, নির্যাতনে তারেক রহমানের মেরুদণ্ডের 2টি হাড় ভেঙে গেছে, বেঁকে গেছে কয়েকটি হাড়, কমেছে মেরুদণ্ডের 33টি হাড়ের দূরত্ব। চোখ ও হৃদযন্ত্রের নানা সমস্যার কথা উল্লেখ করা হয় সেই রিপোর্টে। স্বাস্থ্যের অবনতি হতে থাকলে রাজপথে আন্দোলনের চাপে 1-11 সরকার মুক্তি দিতে বাধ্য হয় তারেক রহমানকে। 2008 সালের 3রা সেপ্টেম্বর জামিন পান তিনি। 11 সেপ্টেম্বর রাতে উন্নত চিকিৎসার জন্য অসুস্থ তারেক রহমানকে নেওয়া হয় যুক্তরাজ্যে। নির্বাসিত জীবনের শুরু থেকে শেষ অবধি যুক্তরাজ্যেই থাকতে হয় তাকে। 1-11 সেনা সমর্থিত সরকার চলে গেলেও পরবর্তী 15.5 বছর আওয়ামী লীগ শাসনামলে আর দেশে ফেরা হয়নি তারেক রহমানের। এমনকি 80-র অধিক মামলা দেওয়া হয় তার বিরুদ্ধে। আদালতকে ব্যবহার করে তার বক্তব্য প্রচারের নিষেধাজ্ঞা জারি করে শেখ হাসিনার সরকার। এর মাঝেই হারাতে হয় ছোট ভাই আরাফাত রহমান কোকোকে। ষড়যন্ত্রমূলক মামলায় 2018 সালে বন্দী করা হয় মা বেগম খালেদা জিয়াকে। বন্দী অবস্থায় নানা রোগে আক্রান্ত হন বেগম জিয়া। তাকে বঞ্চিত করা হয় উন্নত চিকিৎসা থেকে। 2024 সালের জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলে নতুন করে দেশ গড়ার স্বপ্ন নিয়ে 2025-এর শেষে দেশে প্রত্যাবর্তন করেন জিয়া পরিবার ও বিএনপির কাণ্ডারি তারেক রহমান। সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে দেশি বিদেশি ষড়যন্ত্রে যাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছিল তার প্রতিপক্ষরা, সেই তারেক রহমান জীবন যুদ্ধে সংগ্রাম করে নির্বাসিত জীবন থেকে উঠে আসেন ক্ষমতার শীর্ষবিন্দুতে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত করতে যাচ্ছে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। আন্তর্জাতিক নারী দিবস 2026 উপলক্ষে আগামী 8 মার্চ ঢাকার ওসমানী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বেগম খালেদা জিয়াকে এই সম্মাননা প্রদান করা হবে। আপোষহীন সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে অদম্য নেতৃত্ব প্রদান এবং গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠায় বেগম জিয়ার অসামান্য অবদান রাখায় এই পুরস্কার দেয়া হচ্ছে। এবছরও 5 ক্যাটাগরিতে 5 নারীকে শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে পুরস্কার দেয়া হবে। জুলাইয়ের চেতনা সমুন্নত রাখতে 11 দলীয় ঐক্যে যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। খেলাফত মজলিস আয়োজিত ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে এই কথা বলেন তিনি। এদিকে সাবেক 2 উপদেষ্টার বিরুদ্ধে নির্বাচনে অযাচিত হস্তক্ষেপের অভিযোগ তুলে দলটির সেক্রেটারি জেনারেল তাদের বিচার দাবি করেন।
জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে থেকে বাদ জুমা বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশ জামায়াত ইসলামী। অন্তর্বর্তী সরকারের সাবেক 2 উপদেষ্টা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত এমন অভিযোগ তুলে বিক্ষোভ কর্মসূচি পালন করে দলটি। এর আগে বাইতুল মোকাররম মসজিদের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের মন্তব্যেই প্রমাণ হয় ষড়যন্ত্রের মাধ্যমে জামায়াতকে সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেতে দেওয়া হয়নি। আপনার কথাই তো সাক্ষী দেয় যে আপনি আমাদেরকে নির্বাচনে মেজরিটি হতে বাধা দিয়েছেন। তবে আমরা বিশ্বাস করি আপনার একার পক্ষে হয়তো সম্ভব নাও হতে পারে। এত ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে এত বড় একটা মাস্টার প্ল্যান যারা করেছেন, আপনার সঙ্গে আর কে কে ছিলেন দয়া করে তার নামগুলো প্রকাশ করুন। নিয়মতান্ত্রিকভাবে আমরা এটা জুডিশিয়াল বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি। এদিন রাজধানীর বিজয়নগরে খেলাফত মজলিসের ইফতার অনুষ্ঠানে যোগ দেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, জুলাইয়ের চেতনা সমুন্নত রাখতে 11 দলীয় ঐক্য যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত। অপরাধ করে কারো পার পাবার সুযোগ নেই। সাবেক 2 উপদেষ্টা প্রসঙ্গে এমন মন্তব্য করেন তিনি। কোনো অন্যায় করে কেউ পার পাবে না, আমরা চোখ বন্ধ করে থাকবো, এই বাংলাদেশে এটা আর হবে না। আমরা প্রয়োজনে জীবন দিব, কিন্তু 24 হারিয়ে যেতে দেব না। খেলাফত মজলিসের ইফতার অনুষ্ঠানে যোগ দেন 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারাও। যদি গণভোটের গণরায়কে প্রত্যাখ্যান করার মতো কোনো পরিবেশ তৈরি করা হয়, সেক্ষেত্রে আমরা রুখে দাঁড়াব। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন, নারী ও শিশু নির্যাতন রোধে দ্রুত পদক্ষেপ এবং সংগঠনকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার উপর জোর দেওয়া হবে বলে জানালেন এনসিপির শীর্ষ নেতারা। তারা বলছেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে সরকারের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। একই সঙ্গে এনসিপির নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বানও জানিয়েছেন দলের শীর্ষ নেতারা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী আয়োজনের ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে উত্তরার ফ্রেন্ডস ক্লাব মাঠে আয়োজিত হয় জাতীয় নাগরিক পার্টির ঢাকা বিভাগীয় ইফতার মাহফিল ও আলোচনা সভা। এতে ঐক্য ও সম্প্রীতির বার্তা তুলে ধরেন দলটির শীর্ষস্থানীয় নেতারা। জাতীয় নাগরিক পার্টি দেশের সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা তুলে ধরে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। তারা বলেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই সরকারের। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলকে সুসংগঠিত করতে জেলা প্রতিনিধিদের প্রতি আহ্বানও জানান তারা। এখানে জয় বাংলা ছিল, সেখানে জিন্দাবাদ লাগানো হয়েছে, কিন্তু দেশের আসলে কোনো পরিবর্তন হচ্ছে না। দেশের যে সামগ্রিক পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে আপনারা সচেতন থাকবেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিরোধী দলের ভূমিকায় সংসদ এবং সংসদের বাইরে উভয় জায়গায় তার অবস্থান শক্তিশালী রাখতে হবে। আমাদের জন্য মানুষ মুখিয়ে আছে, আমাদেরকে সমর্থন দেওয়ার জন্য, আমাদের সাথে থাকার জন্য আমাদের তাদের কাছে পৌঁছাতে হবে। মানুষের জীবনে একটু ইতিবাচক পরিবর্তন আনার জন্যই আমাদের রাজনীতিতে আসা এবং অংশগ্রহণ করা, সেটা যেন সার্থক হয় সেজন্য কাজ করুন। জুলাই অভ্যুত্থানে রাজপথে গড়ে ওঠা ঐক্য আগামী দিনেও অটুট রাখার প্রত্যয় জানান ঢাকা 18 আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেন। আর রাষ্ট্রের নীতি নির্ধারণী পর্যায়ে থাকা ব্যক্তিদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানান এনসিপির মুখ্য সমন্বয়ক। আমরা সকলে যদি মাঠে থাকি, একে অন্যকে সহযোগিতা করি, তাহলে আমরা যে স্বপ্ন নিয়ে আন্দোলন সংগ্রাম করেছি, আমরা সেই স্বপ্ন তারেক রহমানের নেতৃত্বে বাস্তবায়ন করতে পারবো ইনশাআল্লাহ। দর্শন বন্ধ করেন, বিচার করেন, রিফর্ম অ্যাসেম্বলি করেন। উচ্ছৃঙ্খলভাবে গাড়ি চালাবেন না। বাংলাদেশের মানুষ ধীরে সুস্থভাবে চায়, যারা ড্রাইভিং সিটে বসেছে রেকলেস ড্রাইভার হবেন না। এ সময় জুলাই সনদ অনুযায়ী দ্রুত সংস্কার প্রক্রিয়া শুরু করার দাবিও জানায় এনসিপি। মাঠে থাকতে হবে নারী। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। ভোর সময় আরও থাক। প্রেসিডেন্ট মওকুফ সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত উল্লেখ করে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, গণতান্ত্রিক সরকারের অগ্রাধিকার খাত ভিত্তিক কর্মসংস্থান তৈরি। রাজধানীর ওসমানী মিলনায়তনে জাতীয় পাট দিবসের অনুষ্ঠানে কথা বলেন রাষ্ট্রপতি। একই অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, পাট বীজে স্বয়ং সম্পূর্ণতা অর্জন প্রধান লক্ষ্য। জাতীয় পাট দিবস 2026-এর দীর্ঘদিন পর কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শুক্রবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবসের আলোচনা সভায় যোগ দেন রাষ্ট্রপতি। অনুষ্ঠানে পাটশিল্পে অবদান রাখায় সম্মাননা তুলে দেন 12 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। পুরস্কার পাওয়া ব্যবসায়ীদের প্রত্যাশা আবারও ঘুরে দাঁড়াবে পাট শিল্প। বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, পাট বীজে স্বয়ং সম্পূর্ণতা অর্জন প্রধান লক্ষ্য সরকারের। আগামী দিনে আমাদের একটি প্রধানতম লক্ষ্য হবে ইনশাআল্লাহ এই পাট বীজে আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করব।
বিশ্ববাজারে পাটজাত পণ্যের চাহিদা পূরণে আরও আধুনিক এবং বৈচিত্র্য আনার উপর জোর দেন রাষ্ট্রপতি। বলেন, কৃষি ঋণ মওকুফ সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত। নতুন সরকার দায়িত্ব গ্রহণের 10 দিনের মাথায় কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করার যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমি পাট চাষী ভাই বোনদের প্রতি আহ্বান জানাবো, আপনারা উন্নত প্রযুক্তির উচ্চ ফলনশীল চাষ পদ্ধতি অনুসরণ করুন, মানসম্মত আঁশ উৎপাদনে মনোযোগী হন। শিল্পকলা একাডেমিতে 9 দিন ব্যাপী পাট ও বহুমুখী পাট পণ্যের মেলার উদ্বোধন করেন রাষ্ট্রপতি। বাংলাদেশ জিন্দাবাদ। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ঐতিহাসিক 7 মার্চ আজ বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য দিন। 1971 সালের এই দিনে সোহরাওয়ার্দী উদ্যান তৎকালীন রেসকোর্স ময়দানে জনসমুদ্রে দাঁড়িয়ে স্বাধীনতা সংগ্রামের ডাক দেন শেখ মুজিবুর রহমান। পাকিস্তান সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন চলাকালে ঐতিহাসিক এই ভাষণ পরবর্তীতে স্বাধীনতা সংগ্রামের বীজ মন্ত্রে রূপ নেয়। 2017 সালের 30 অক্টোবর ঐতিহাসিক 7 মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো। রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেছে মোটরসাইকেল আরোহী বাবা মেয়ের। তেজগাঁওয়ের সিএনজি অটোরিকশা উল্টে নিহত হয়েছেন যাত্রী ও চালক। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত যাত্রীর স্ত্রী এবং শালিকা। বিস্তারিত জানাচ্ছেন স্বপন আহমেদ। ঈদ রাঙাতে বাবার সঙ্গে নতুন পোশাক কিনতে বের হয়েছিলেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ে। কেনাকাটা শেষ হলেও ঘরে ফেরা হয়নি বাবা মেয়ের। সড়ক দুর্ঘটনায় নিমিষেই সব শেষ। শপিং শেষে শুক্রবার রাত 9টার দিকে মোটরসাইকেলে একমাত্র মেয়ে তৃষাকে নিয়ে বাসায় ফিরছিলেন গণপূর্ত অধিদপ্তরের অফিস সহায়ক সাজু আহমেদ সুমন। রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে পৌঁছালে ধাক্কা দেয় বালুবাহী ট্রাক। ঘটনাস্থলেই মারা যান সুমন। পথচারীরা তৃষাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। যা দেখে আমার ভাই মাথার থেকে পুরো ক্ষত অবস্থা, মগজটা পর্যন্ত বাইরে বেরিয়ে গেছে, হেলমেটটা একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। আমাদেরকে বলছিল যে তোরা কর, আমি তো এখন আসতে পারবো না, আমার আরেক জায়গায় দাওয়াত আছে এবং আমি ইফতারির পরে আমার মেয়েকে নিয়ে আমি একটু মার্কেটে যাব। ঈদ কেনাকাটা শেষে বাসায় ফেরার পথে তেজগাঁও সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে আরও দুজনের। স্ত্রী ও শালিকাকে নিয়ে সিএনজি অটোরিকশায় বাসায় ফিরছিলেন হারুনুর রশিদ সানি। 7 রাস্তা মোড়ে ইউটার্ন নেওয়ার সময় সড়ক বিভাজনে সজোরে ধাক্কা লেগে গুরুতর আহত হন সবাই। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সানি ও সিএনজি চালক আলিমকে মৃত ঘোষণা করা হয়। 3জন ছেলে নিয়ে আসছিল, ওরা বলছিল যে 7 রাস্তা থেকে নামার পরে যে ইউটার্ন থেকে ইউটার্ন নেওয়ার সময় মানে সিএনজিটা উল্টে যাওয়াতে ওরা ওইখানেই মানে অ্যাক্সিডেন্টটা করে। 2 জন মারা গেছে, সিএনজি ড্রাইভার মারা গেছে আর সানি ভাই মারা গেছে, আর সানি ভাইয়ের বোন মোটামুটি ভালো আহত হয়েছে। এ ঘটনায় সানির স্ত্রী ও তার বোন গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। Thai Aluminium. The better is now the best. এবার রাজধানীর কামারপাড়ায় একটি বাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অন্তঃসত্ত্বা নারী ও 2 শিশু সহ দগ্ধ হয়েছেন 10 জন। রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয় তাদের। শ্বাসনালী পুড়ে যাওয়ায় 7 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। তবে ভবন মালিকের দাবি, বাড়িতে কোনো গ্যাসের সংযোগ নেই, অন্য কোনো রাসায়নিক দ্রব্য থেকে ঘটতে পারে এই বিস্ফোরণ। শুক্রবার রাত 3:30টায় হঠাৎ বিস্ফোরণে কেঁপে ওঠে রাজধানীর তুরাগ কামারপাড়া এলাকার 10 নম্বর সেক্টরের একটি বহুতল ভবন। বিস্ফোরণে ভবনের নিচতলা ও দ্বিতীয় তলার দেয়াল ধসে পড়ে। বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে গেলে 2 শিশু ও এক অন্তঃসত্ত্বা সহ দগ্ধ হন একই পরিবারের 9 সদস্য সহ মোট 10 জন। দগ্ধদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। স্বজনরা বলছেন গ্যাস লিকেজ থেকেই দুর্ঘটনা। এক ফ্যামিলিরই ভাই বোন এখানে আছে, যারা সব একসাথে মনে করেন যে দগ্ধ হয়ে গেছে। গ্যাসের সিলিন্ডারে নাকি গ্যাসে কোনো সমস্যা হয়েছে, কি ওখান থেকেই মানে বাস্ট হয়েছে। তবে ভবন মালিকের দাবি, বাড়িতে কোনো গ্যাসের সংযোগ নেই, অন্য কোনো রাসায়নিক দ্রব্য থেকেই ঘটতে পারে এই বিস্ফোরণ। কোনোটা
অন্য কোনো তো আলামত, এ জায়গায় গ্যাস লিকেজের কোনো সুযোগ নাই। সিলিন্ডারও ছিল না, না কোনো গ্যাসের কোনো ইয়া ছিল না। কারেন্টের লাইনও ঠিক আছে, আমরা কারেন্টের লাইনের যারা ডেস্কো তাদের ডেকেছি। চিকিৎসকরা জানিয়েছেন দগ্ধ 10 জনের মধ্যে 7 জনের অবস্থায় আশঙ্কাজনক, সবারই শ্বাসনালী পুড়ে গেছে। সর্বোচ্চ যিনি বার্ন হয়েছেন 100%, উনি গর্ভবতী 6 মাসের অন্তঃসত্ত্বা, তো উনি সবচাইতে ক্রিটিক্যাল এই মুহূর্তে। সবাই আশঙ্কাজনক অবশ্যই, কারণ যেহেতু শ্বাসনালীতে পড়া আছে, তবে 7 জন এই আশঙ্কাজনকদের মধ্যে বেশি ক্রিটিক্যাল। বাসাটির দ্বিতীয় তলায় সপরিবারে থাকেন রুবেল। তার চাচাতো ভাই দুবাই থেকে ফিরে পরিবার নিয়ে রুবেলের বাসায় বেড়াতে এসেছিলেন। বিস্ফোরণে দগ্ধ হয়েছেন তারা সকলেই। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে 2 জন দগ্ধ, 1 জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় শহরের পশ্চিম দেওভোগ এলাকায় 3তলা ভবনের নিচতলায় জুটের গুদামে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গুদামে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে, দেয়ালের কিছু অংশ, দরজা এবং জানালা ধসে পড়ে এবং আগুন ধরে যায়। এতে দগ্ধ হন জুট ব্যবসায়ী শিপন ও তার কর্মচারী লিটন। আহত হন ভাড়াটিয়া সগির। স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনে তাদেরকে সদর হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে দগ্ধ 2 জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। বিস্ফোরণের ঝাঁকুনিতে আশেপাশের আরও কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বিকট একটা শব্দ হয়েছে, শব্দ হওয়ার পরে আমরা যারা আসছিলাম সবাই দৌড়ে আসছি। আসার পরে দেখতে একটা ধোঁয়া বেরিয়ে আসছে, আগুন জ্বলতে আছে, আগুন সব ভাঙ্গা, বাড়ির সব গ্যালাস মুলাস ভাঙ্গো। রান্নাঘর, পাশাপাশি এখানে তার একটা বাথরুম ছিল। এই রান্নাঘরে গ্যাসের লাইনে গ্যাস লিকেজ ছিল। এই লিকেজটা হয়তো আজকে একদিনের নয়, দীর্ঘ সময় এখানে গ্যাস জমা ছিল বিধায় হঠাৎ করে তীব্র শক্তি দিয়ে এই বিস্ফোরণটা হয়েছে। বান্দরবানের নাইংখংছড়ির সীমান্তে পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে এক বাংলাদেশির পা বিচ্ছিন্ন হয়েছে। তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন নাইংখংছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম। তিনি জানান, মিয়ানমার সীমান্তে 51 ও 52 নম্বর পিলার এলাকায় গাছ কাটতে যান আব্দুল জব্বার সহ কয়েকজন কাঠুরিয়া। এ সময় হঠাৎ বিস্ফোরিত হয় আরাকান পুঁতে রাখা স্থলমাইন। মাইনের আঘাতে আব্দুল জব্বারের একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রথমে দেয়া হবে নোটিশ, তাতে কাজ না হলে নেওয়া হবে আইনি ব্যবস্থা, এমনটাই বলছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। জলাবদ্ধতা ও মশার উপদ্রবের অন্যতম কারণ হিসেবে খালের দূষণ দখলকে চিহ্নিত করে এবার জোরে সোরে মাঠে নামছে উত্তর সিটি। বুলবুল রেজার রিপোর্ট। মিরপুর এলাকার 22টি খাল, প্যারিস খাল, সাংবাদিক কলোনি খাল মিলেছে 60 ফিট খালের সঙ্গে। পাখির চোখে দেখলে এগুলোকে এখন আর কোনোভাবেই খাল বলে চিহ্নিত করা যায় না। দূষণার দখলে প্রতিটি খাল পরিণত হয়েছে নালায়। এসব এলাকা পুরোটাই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতায়। আমরা ছোটবেলাতে শুনে আইছি এই খালটা 30 ফিট, খাল তো ড্রেন হয়ে গেছে সামনে দা, ওই সামনে গেলে 6 ফিটও নাই খাল। ড্রেনের সাথে যাদের পারে তারাই হয়তো আরো বৃদ্ধি করে এটা দখলের চেষ্টা করতেছে। প্যারিস খালের এক পাশে গড়ে উঠেছে বস্তি, আরেক পাশে শিক্ষা প্রতিষ্ঠান, মার্কেট সহ বহুতল ভবন। বেসরকারি ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান তো আছেই, সেই সঙ্গে ওয়াসা দখল করেছে খালের একাংশ। শুধু আধা ঘন্টা যদি বৃষ্টি হয়, যে খালগুলো আছে সব জায়গার তলায় যায়, তলায় এবং উপরে রোডের মধ্যে উপচে পড়ে পানি হওয়ার পরে মানুষ কিন্তু পানিতে বাসে। এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসাবে করা হবে, যাতে ভবিষ্যতে এই উদ্ধারকৃত জমি এবং খালগুলো আবার পুনরায় দখল না হয়ে যায়। এটা একটা চ্যালেঞ্জ। এলাকার লোকজন বলছেন জলাবদ্ধতা তাদের প্রধান সমস্যা, আর সেজন্য দায়ী করছেন খালগুলোর দখল আর দূষণকে। এই খালের যে ময়লাগুলো সব আসে, ময়লাগুলো কি করে এখান থেকে উঠায় আবার পাড়ে রাখে, পাড়ে রাখলে কি হয়, আধা ঘন্টা পরে আবার খালে পানিগুলো পড়ে যায়। এই খালটা অ্যাকোয়ার হয় নাই সরকারের পক্ষ থেকে, তো না হওয়ার কারণেই এই জলাবদ্ধতা। খালটা শুরু হয়ে গেছে, একবারে ওনারা দখল করে ফেলছে। এই কারণে এই ময়লাগুলো আস্তে আস্তে ওই হ্যাভেন্সির পিছনে জমে, আস্তে আস্তে সব ময়লা এই আপনার পুরো খাল এই পাশটা জ্যাম হয়ে যায় আর কি। এটি রাজধানীর মিরপুরের প্যারিস খাল। এই খালের দুপাশে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা এবং বস্তি। এখানকার যারা বাসিন্দা রয়েছেন তারা এই খালেই তাদের ময়লা আবর্জনা ফেলে থাকেন। যারা এই পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রমে অংশ নিয়েছেন তাদের দাবি, এই এক সপ্তাহ না যেতেই আবারও এই খালের যে প্রবাহ রয়েছে, অর্থাৎ পানির প্রবাহ, সেটি বন্ধ হয়ে যাবে এই ময়লা আবর্জনার কারণে।
প্রশ্ন হচ্ছে তাহলে এর সমাধান কি? ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক বলছেন সমাধান আছে, যে কোনো মূল্যে উদ্ধার করা হবে খাল, ফিরিয়ে আনা হবে স্বাভাবিক পানি প্রবাহ। আমরা আশা করি তাদেরকে একটা ব্যবস্থা করার মাধ্যমে আমরা উচ্ছেদটা করতে চাই, কারণ মানবিক কারণে এই কাজটা আমাদেরকে করতেই হবে। তারা দীর্ঘদিন তাদের হয়তো বাসস্থান নেই, কিংবা যারা বাসস্থান আছে এলাকায় তাদের থাকার মতো বাসস্থান আছে, তারপরও অবৈধ স্থাপনা যারা তৈরি করেছে তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা হবে। দখলদার চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় আনার পরামর্শ নগর পরিকল্পনাবিদের। এই চক্রের সাথে রাজনীতিবিদ কারা জড়িত ছিল, কারা সমাজে প্রভাবশালী ছিলেন, কারা পুলিশ, কারা ডিসি, কারা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, কারা সিটি কর্পোরেশন রাজুকের কর্মকর্তা আছেন, এই পুরো চক্রটাকে চিহ্নিত করা দরকার। এর আগেও একাধিকবার খালের দুপাশ দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালিত হয়েছে, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। সুবিধামতো সময়ে দখলদাররা আবারও ফিরে আসে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। নদীর কোল ঘেঁষে এবার রচিত হলো অদম্য এক সাহসিকতার গল্প। হেঁটে মাত্র 18 দিনে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে পাড়ি জমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সাবেক শিক্ষার্থী মাশফিকুল হাসান টনি পাড়ি দিয়েছেন প্রায় 630 কিলোমিটার পথ। দেশে এটাই প্রথম নদী অববাহিকা ধরে দীর্ঘ পরিভ্রমণ বা ক্রস কান্ট্রি হাইকিং অভিযান। বিপন্ন নদী রক্ষার বার্তা নিয়ে টনির এই রোমাঞ্চকর অভিযানের বিস্তারিত জানাচ্ছেন তাসনিয়া রিশাদ মিম। ক্যামেরায় ছিলেন নাজমুল হাসান রাজু। প্রায় 2.5 দিন আমি হেঁটে ফাইনালি চলে এসেছি পুরাতন ব্রহ্মপুত্রের উৎসমুখে। জানুয়ারির হাড় কাঁপানো শীতের ভোরে কুড়িগ্রামের রৌমারী থেকে যাত্রা শুরু করেন হাইকার মাশফিকুল হাসান টনি। একটাই লক্ষ্য, বিপন্ন হতে থাকা নদীগুলোর আর্তনাদ কাছ থেকে শোনার। নদীতে প্রাণের কান্না, বৈশ্বিক উষ্ণায়নের বিরুদ্ধে দাঁড়াও, এই স্লোগানে নদীর কোল ঘেঁষে মাত্র 18 দিনে হেঁটেছেন 13টি জেলা আর 6টি বিভাগের উপর দিয়ে। অবস্থান করছে একদমই যমুনা নদীর পাড়ে। দীর্ঘ এই পথ চলা মোটেই সহজ ছিল না। কখনো মাইলের পর মাইল তপ্ত বালুচর, কখনো বৃষ্টিরও বেশি ছোট বড় খাল পার হতে হয়েছে। এই ক্লান্তিকর যাত্রায় সাহস জুগিয়েছিল সাধারণ মানুষের উৎসাহ আর ভালোবাসা। নাটোরের সন্তান টনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছেন। ছিলেন ছোটবেলা থেকেই স্বপ্নবাজ। এই যাত্রায় তিনি দেখেছেন ব্রহ্মপুত্র যমুনার ভয়াবহ ভাঙন, অবৈধ বালু উত্তোলন আর কারেন্ট জালের দাপট। তার চোখে নদী কেবল জলধারা নয়, নদী মানে এক জীবন্ত সত্তা। এই অভিযানের একটা বড় সমস্যা ছিল, যেহেতু নদী অববাহিকা ধরে হাঁটবো বা নদী পাড় ধরে হাঁটবো, এমন একটা টার্গেটই ছিল শুরু থেকে। সো আপনি যদি ম্যাপের দিকে দেখেন, গুগল ম্যাপ যেহেতু আমরা ব্যবহার করি, সো সেখানে কিন্তু নির্দিষ্ট রুট আপনি পাবেন না। অর্থাৎ পুরো জার্নিটা আমার কিন্তু রুটগুলো এক্সপ্লোর করে করে যেতে হয়েছে। আমার যে উদ্দেশ্য শুধুমাত্র হাঁটা নয়, একই সঙ্গে নদী রক্ষার আন্দোলন, নদীর অবনতি, জীবাশ্ম জ্বালানি বিস্তারের বিরুদ্ধে যে প্রতিবাদ, এই সব কিছু মিলিয়ে আসলে আমি চাই বর্তমান যারা সরকার আছেন এবং যারা প্রশাসন সহ যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করার, যাদের আসলে সুযোগ আছে বা করা উচিত, আমি তাদের কাছে আসলে পৌঁছে দিতে চাই আমার এই বার্তা, আমার এই অভিযানের গল্প। কিন্তু অনিশ্চয়তাও ছিল পদে পদে। শরীয়তপুরের মাঝির কান্দিতে একবার পড়তে হয় অনাকাঙ্ক্ষিত বিপদে। সন্দেহভাজন কিছু লোক তাকে জোর করে তুলে নিতে চাইলে কায়দা করে আশ্রয় নিয়েছিলেন স্কুলে। জানালেন সেই রোমহর্ষক অভিজ্ঞতাই তার মনে বুনে দিয়েছিল বাকি পথটুকু পাড়ি দেওয়ার অদম্য সাহস। যেখানে আমাকে তারা আটকাইছিল, তার আগেই তাদের সাথে আমার কথা হয়েছিল যাত্রাপথে। ছোট করে আমাকে জাস্ট জিজ্ঞাসা করেছিল যে আমি কোত্থেকে আসছি। তো আমাকে তারা অটো দিয়ে আটকায় ফেলে এবং গাড়িতে ওঠার জন্য বলে। তো আমি তো বলি যে ভাই, আমি হেঁটে হেঁটে জার্নি করতেছি, আমি তো গাড়িতে যাব না। সো তারা আমাকে রীতিমতো 4-5 বার বলে ফেলে এবং ফোর্স করতে থাকে এবং একই সঙ্গে বলে আমাকে সার্চ করবে, সেজন্য গাড়িতে উঠতে বলে। তো আমি তখন আশেপাশে যেহেতু মানুষ ছিল না, আমি তখন ওখান থেকে দৌড় দিয়ে একটি স্কুলে ঢুকে যাই এবং সেখানকার 2জন শিক্ষক কর্মরত, ওনারা আমাকে আসলে সেভ করে। সিরাজগঞ্জের চরে কৃষকদের সঙ্গে দুপুরের আহার কিংবা বরিশালের হিজলায় কোনো এক দোকানির জোর করে খাওয়ানো পোয়া মাছের স্বাদ, মাশফিকের ডায়েরিতে জমা হয়েছে অমূল্য সব স্মৃতি। দিনের বেলা ভাত খেলে ঘুম আসে, আর পেট ভারী থাকলে হাঁটাটা কষ্ট হয় আসলে। সো এখানে ফুডটা চেষ্টা করি ফলমূল খাবার বেশি বা এনার্জেটিক যে ফুডগুলো আছে। রাতে ভারী খাবার খেতাম, ভাত সহ মাছ মাংস, বিশেষ করে নদীর মাছটা বেশি খেতাম আমি। এটি তার চতুর্থ ক্রস কান্ট্রি হাইকিং অভিযান। এর আগে তেঁতুলিয়া থেকে টেকনাফ ও টেকনাফ থেকে তেঁতুলিয়া এবং ভোমরা স্থলবন্দর থেকে সাকা হাফং পর্বতচূড়া পর্যন্ত জনসচেতনতামূলক ক্রস কান্ট্রি হাইকিং করেছেন। টনির সাথে শৈশব থেকেই পাহাড় আর সমুদ্র প্রেমে মগ্ন এই স্বপ্নবাজ
তরুণ এখন স্বপ্ন দেখছেন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের দুর্গম পথে হাইকিংয়ের। মাশফিকুল হাসানরা মনে করিয়ে দেয়, বিশাল এই পৃথিবীর এখনও অনেক দেখার বাকি। বহমান এ জীবনে যত বাধাই আসুক, নদীর মতো করেই খুঁজে নিতে হয় পথ, চলতে হয় অবিরাম। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। সই জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে খোদ প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবির বিরুদ্ধে। সভা, সেমিনার, সাংবাদিকদের প্রশিক্ষণ ও গণমাধ্যম নিয়ে গবেষণার আড়ালে প্রতিষ্ঠানটিতে গড়ে উঠেছে জালিয়াতির চক্র। অনুসন্ধানে দেখা গেছে শুধু সাংবাদিকই নয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সুশীল সমাজের শতাধিক মানুষের নাম ব্যবহার করে তৈরি করা হয়েছে ভুয়া বিল ভাউচার। স্থায়ী কর্মকর্তা কর্মচারীদের বদলি বা জোরপূর্বক অবসরে পাঠিয়ে ঘনিষ্ঠদের অস্থায়ীভাবে নিয়োগ দিয়ে প্রভাবশালী চক্র গড়ে তোলার অভিযোগ উঠেছে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফের বিরুদ্ধে। মঞ্জুরুল হক মঞ্জুর ছবিতে দিন মোহাম্মদ সাব্বিরের অনুসন্ধান। সাংবাদিকতার প্রশিক্ষণ ও গণমাধ্যম কর্মীদের মানোন্নয়নে রাষ্ট্রের সর্বোচ্চ প্রতিষ্ঠান প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি। যে প্রতিষ্ঠান সাংবাদিকদের সততা ও নিষ্ঠার দীক্ষা দেবার কথা, সেখানে যেন সযত্নে গড়ে তোলা হয়েছে অনৈতিকতার এক অভয়ারণ্য। সাংবাদিকদের নাম ব্যবহার করে ভুয়া বিলের মাধ্যমে বিপুল অঙ্কের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে পিআইবির বিরুদ্ধে। গেল বছরের 18 ও 19 ফেব্রুয়ারি তারুণ্যের উৎসব আয়োজনের নামে 4টি অনুষ্ঠান বাবদ খরচ দেখানো হয় 23,97,500 টাকা। যদিও ওই 2 দিন এমন কোনো কর্মসূচি ছিল না সেখানে, অথচ হাতিয়ে নেওয়া হয়েছে টাকা। এসব ঘটনার সত্যতা জানতে সূত্র ধরে কথা হয় সময় টেলিভিশনের এক সময়ের ক্রীড়া সাংবাদিক মাহবুব রিমনের সঙ্গে। বর্তমানে তিনি অন্য প্রতিষ্ঠানে কাজ করলেও তার নাম ব্যবহার করে তুলে নেওয়া হয় টাকা। আমরা যারা গণমাধ্যমে কাজ করি, আমরা আসলে বিভিন্ন ধরনের প্রতারণার গল্প বলি, কিন্তু আমরা যখন আসলে প্রতারিত, কোনো অবস্থাতে এটা আমার সাক্ষ্য নেই। এবং এই যে অনুষ্ঠানের কথা বললেন, সেই অনুষ্ঠানের নামও আমি কখনো শুনিনি। অংশগ্রহণকারীর তালিকায় নিজেদের নাম ব্যবহারের মাধ্যমে জালিয়াতির ঘটনায় অবাক এমন আরও কয়েকজন সাংবাদিক। সেই কাগজের মধ্যে যে সিগনেচারটা দেওয়া হয়েছে, সেই সিগনেচারের সাথে আমার সিগনেচারের কোনো মিল নাই। শুধু আমার নাম নয়, সেখানে বেশ কয়েকজন রয়েছেন। মানে আমি যে সংগঠনে আছি, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, সেখান থেকে অনেক বড় বড় সাংবাদিকের নাম আমি ওখানে দেখেছি। এমন ঘটনা যারা ঘটিয়েছেন তাদের অবশ্যই তদন্তপূর্বক বিচার হওয়া উচিত। ভুয়া প্রশিক্ষক ও আলোচকের নাম ব্যবহার করে অর্থ আত্মসাতের অভিযোগও উঠেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। তালিকায় থাকা বাংলাভিশনের সাংবাদিক মাইনুল ইসলামের খোঁজ নিয়ে জানা যায়, ওই নামে কোনো সাংবাদিকই নেই টেলিভিশনটিতে। মাইনুল ইসলাম নামের আমাদের এখানে কোনো কর্মকর্তা বা কর্মচারী, সাংবাদিক নামের কোনো ভাই কাজ করেন না। শুধু গণমাধ্যম কর্মী নয়, অনেক সময় অর্থ হাতিয়ে নিতে পিআইবি ব্যবহার করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অন্যান্য পেশাজীবীদের নাম পরিচয়ও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ওবায়দুল হক, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব মোর্শেদ সহ বেশ কয়েকজনের নামে ভুয়া ভাউচারে তোলা হয়েছে সম্মানী ভাতা। এই নামে কেউ নাই, ওবায়দুল হক না, এই নামে কোনো অ্যাকশন নেই। আপনাকে রিপোর্ট করতেছেন এটা নিয়ে? জি স্যার। একইভাবে সম্মানীর তালিকায় থাকা এমনই একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শহীদুল্লাহ লিপন। সিগনেচারটা আমার না, আপনি নিশ্চিত থাকেন। আমার কাছে আসলে জিনিসটা আমাকে একজন পাঠিয়েছে, আমি খুব হাসছিলাম। আর লোক পেল না, শেষ পর্যন্ত আমার জন্য হয়ে গেল। ঠিক এভাবেই তারুণ্যের উৎসবের নামে 4টি আয়োজনে সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজের অন্তত 4 শতাধিক ব্যক্তির নাম ব্যবহার করে 23,97,500 টাকা আত্মসাৎ করে অভিযোগের কাঠগড়ায় রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানটি। বরাদ্দের এসব টাকা লেনদেন হয় সোনালী ব্যাংকের ভিকারুন্নেসা নুন শাখায়। 2025 সালের 29 ও 30 জুন 4টি চেকের মাধ্যমে প্রায় 24 লাখ টাকা তুলে নেন তারুণ্যের উৎসবের সমন্বয়কারী পিআইবির প্রশাসন শাখার পরিচালক গোলাম মোর্শেদ। এই যে গোলাম মোর্শেদ উনি তুলেছে, হ্যাঁ, এটা ক্লিয়ারিং হলে ক্লিয়ারিং লেখা থাকে, যে যেমন আমাদের এইটা একটা ক্লিয়ারিং হয়েছে, যে আউটওয়ার্ড ক্লিয়ারিং ব্যাচ, কিন্তু এটা হচ্ছে উনি উত্তোলন করছে 4টাই গোলাম মোর্শেদ।
টাকা আত্মসাতের অভিযোগের বিষয়ে গোলাম মুর্শেদ দাবি করেন এমন কোনো আয়োজনই ছিল না পিআইবিতে। 23,97,000 টাকা গেল কোথায়, আর এই যে চেকগুলোর উৎপত্তি কোথা থেকে? এগুলোর উৎপত্তি কোথা থেকে নয়, চেক তো নয়, কারো তো চেক পাইনি। প্রাপ্তি স্বীকারপত্র তো আমি বানিয়েছি। ধরেন আপনি বানালেন, আপনি গ্রহীতা স্বাক্ষর দিলেন, এটা কি ওবায়দুল হকের স্বাক্ষর? ওনারা তো অস্বীকার করছে, সেটা তো আমি বলতেছি, সেটা তো একই কথা তো আমিও বলছি। তাহলে এই স্বাক্ষরটা কি আপনাদের স্বাক্ষরটা কে দিচ্ছে? পুরো কাগজটাই ভুয়া কোনটা? কাগজটাই ভুয়া। আচ্ছা, এই সংক্রান্ত বিষয়ে পিআইবিতে কিছু হয় না। তবে এসব বিষয়ে প্রকাশ্যে কিছু না বললেও সময় সংবাদের কাছে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ জানান, যা কিছু আলোচনায় পুরোটাই ষড়যন্ত্র। সময় টিভি রেসপেক্ট দিয়ে ফলে আমরা গুরুত্ব দিচ্ছি, নাহলে আমি কথাই বলতাম না। এই যে কাগজ, এটার সাথে অনুষ্ঠানের কোনো সম্পর্ক নাই। এই যে এই টাকাটার নামে এই কাগজগুলো প্রডিউস করা হয়েছে, এই কাগজগুলো ভুয়া। এটা হচ্ছে ডিজিকে সরাবো, কারণ ডিজি থাকলে তারা লুটপাট করতে পারে না। আমার এটা নিয়ে অনেক খুব রাগ, কষ্ট, তিক্ততা জন্ম হচ্ছে। আমি এটা নিয়ে অ্যাঙ্গার হচ্ছি না, আমি প্রশাসনিক ব্যবস্থা নিই। অনুষ্ঠান নিয়ে পিআইবির মহাপরিচালক ও পরিচালকের দ্বিমতের মধ্যেই হাতে হাড়ি ভাঙলেন সেই প্রতিষ্ঠানেরই এক কর্মকর্তা, দিলেন পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফের নানা অনিয়মের তথ্য। 400 সাংবাদিক যে সম্মানী দেখানো হয়েছে, যে 400 সাংবাদিক এখানে উপস্থিত নাই এবং তার যেসব স্বাক্ষর দেখানো হয়েছে সমস্ত জাল। উনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের নামে উনি সম্মানী পরিষদের ব্যবস্থা করেছেন, যেটা ওই শিক্ষকরা ওই অনুষ্ঠানে উপস্থিত হন নাই এবং টাকা গ্রহণ করেন নাই। বিভিন্ন কোম্পানিকে লক্ষ লক্ষ টাকা পেমেন্ট দেখানো হয়েছে, যেটা কোনো অস্তিত্ব নাই। অন্তর্বর্তী সরকারের সময় সাংবাদিকতায় আলো ছড়ানো এই প্রতিষ্ঠানটির সর্বোচ্চ পদের দায়িত্ব পেয়েছিলেন গণমাধ্যমে দীর্ঘদিন কাজ করা ফারুক ওয়াসিফ। তার নেতৃত্বে এমন অনিয়ম কোনোভাবেই মানতে পারছেন না গণমাধ্যম কর্মীরা। তিনি সহ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার ও দুদককে সক্রিয় হওয়ার আহ্বান ভুক্তভোগী সাংবাদিকদের। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। বরগুনার শাবল দিয়ে পেটিয়ে থেঁতলে 3 সন্তানের জননীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যায় ব্যবহৃত শাবলটি জব্দ করেছে পুলিশ, তবে এখনও গ্রেফতার হয়নি কেউ। এদিকে বগুড়ায় জমি নিয়ে বিরোধে ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন। নিজ ঘরে গৃহবধূর মুখমণ্ডল থেতলানো, মরদেহ, দেয়ালে ছোপ ছোপ রক্তের দাগ। শুক্রবার সন্ধ্যায় বরগুনা সদর উপজেলার নলটনা ইউনিয়নের একটি ঘর থেকে আমলতাজ নামে গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। স্বজনরা জানান, লোহার শাবল দিয়ে পিটিয়ে থেতলে হত্যা করা হয় 3 সন্তানের জননীকে। এমন নৃশংস ঘটনায় হতবিহ্বল এলাকাবাসী। এই ডাইনেরটা এই আটটা ভাঙিয়ে এবার মোরাইয়ে বটে থইছে। কোন অপরাধের কারণে আমার বোনরে মারলো? আমার বোনের কাছে কি করলো? আমার বোন তো নিরাহ বোন। তদন্ত করে ভালো মতো বাইর করে দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষী বেরোয় আসুক এবং এই যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে। ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত শাবলটি উদ্ধার করেছে পুলিশ। এর সাথে জড়িত যারা, তাদেরকে আমরা শনাক্তকরণের জন্য আমাদের পর্যালোচনা চলছে। আমরা আমাদের তদন্ত অব্যাহত রেখেছি। এদিকে শুক্রবার রাত 10টার দিকে বগুড়ার সারিয়াকান্দি ফুলবাড়ি বাজার এলাকায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ হয়। ছুরিকাঘাতে নিহত হন কোচিং সেন্টার পরিচালক চয়ন রাজভর, আহত হন একজন। এ ঘটনায় সন্দেহভাজন 2 জনকে আটক করেছে পুলিশ। এছাড়াও শুক্রবার দুপুরে গাজীপুরের শ্রীপুর কেওড়া চন্নাপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেছে শারবিন আক্তার রুমার। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত। মিরন আহমেদ, সময় সংবাদ। মাদক সেবন দেখে ফেলাই কাল হলো মাদ্রাসা ছাত্র। শ্বাসরোধে হত্যার পর শান্ত হয়নি মাদক সেবী। পরিচয় লুকাতে মরদেহে দেয়া হয় আগুন, তবে হয়নি শেষ রক্ষা। গাজীপুর ভবানীপুরে শিশু রনি হত্যাকাণ্ডের 7 দিন পর অভিযুক্ত সাব্বিরকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দিও দিয়েছে সে। 28 ফেব্রুয়ারি গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার জঙ্গলে এক শিশুর পোড়া মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। বিভৎসতা দেখে শিউরে ওঠেন তারা। পরনের পোশাকে নিশ্চিত হয় মরদেহটি মাদ্রাসা ছাত্র মাহবুল ইসলাম রনির। ঘটনার একদিন আগে থেকেই নিখোঁজ ছিল শিশুটি।
কিন্তু কি এমন কারণ যার জন্য এমন নির্মমভাবে হত্যা করা হলো রনিকে? ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্তে নামে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। তদন্তকারী দল জানায় মরদেহ উদ্ধারের স্থান থেকে পাওয়া গিয়েছিল মাদক সেবনের আলামত। সেই সূত্র ধরেই সামনে আসে একই এলাকার সাব্বির আহমেদের নাম। পরে অভিযান চালিয়ে সাব্বিরকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে 19 বছর বয়সী সাব্বির জানায় মাদক সেবনের দৃশ্য দেখে ফেলার কারণেই হত্যা করা হয় রনিকে। মরদেহের পরিচয় লুকাতে পোড়ানো হয় আগুনে। আসামি সাব্বির এই ঘটনা ঘটার পর সে ধারণা করেছিল যে এখানে তাকে রেখে গেলে পরবর্তীতে তার হাতের আঙ্গুলের ছাপ তার লাশের মধ্যে পাওয়া যেতে পারে কিংবা কোনো ফিঙ্গারপ্রিন্ট আসতে পারে। সে এই কথা চিন্তা করেই সে তার লাশটা আশেপাশে যে ওই খড়কুটো ছিল, পাতা ছিল, ওইগুলো দিয়ে সে তার কাছে একটা লাইটার ছিল, লাইটার দিয়ে সে পুড়িয়ে দেয়। হত্যার দায় স্বীকার করে এরই মধ্যে 164 ধারায় জবানবন্দি দিয়েছে সাব্বির। বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধি 164 ধারা মোতাবেক নিজেকে জড়িয়ে দোষ স্বীকার করে সে জবানবন্দি দিয়েছে। মাহবুল ইসলাম রনি খুরশিদিয়া মার্কাজুল উলুম কওমি মাদ্রাসার নাজেরা বিভাগের শিক্ষার্থী ছিল। এই হত্যাকাণ্ডে অন্য কারো সংশ্লিষ্টতা আছে কিনা সেটিও খতিয়ে দেখছে পুলিশ। আমরা লিডটা শুরু করি। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। ইরাকের কুর্দিস্তানের একটি বাড়ি থেকে 3 বাংলাদেশের মরদেহ উদ্ধারের ঘটনায় তাদের নিজ নিজ গ্রামের বাড়ি ফেনী ও ব্রাহ্মণবাড়িয়ায় চলছে শোক। প্রাথমিক অনুসন্ধানে দেশটিতে থাকা বাংলাদেশ দূতাবাস জানায় খাদ্যে বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে এই 3 জনের। স্বজনদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে পরিবার। ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন জনপ্রতিনিধি। ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তানের আরবিলের একটি বাড়ি থেকে গত 4 মার্চ ভোরে 3 বাংলাদেশি নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়। দেশটিতে থাকা বাংলাদেশ দূতাবাস বিষয়টি নিশ্চিত করে জানায়, প্রাথমিক অনুসন্ধানে খাদ্যে বিষক্রিয়ায় 3 নাগরিকের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। নিহতদের মধ্যে রয়েছেন বাবা, ছেলেসহ আরও এক যুবক। তারা ব্রাহ্মণবাড়িয়া ও ফেনীর বাসিন্দা। ফেনী সদর উপজেলার মৃধাবাড়ির বাসিন্দা মেহেদী হাসান নাহিদ। পরিবার সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার তারেক রহমান ও তার ছেলে সাব্বির রহমান সহ কয়েক বাংলাদেশির সঙ্গে ইফতার করেন নাহিদ। কিছুক্ষণ পর হঠাৎ অসুস্থতা অনুভব করলে সেই দেশেই থাকা বাবা মাহবুবুল হককে ফোন দিয়ে জানান বিষয়টি। 4 জনকে দ্রুত হাসপাতালে নিয়ে যান মাহবুবুল হক। প্রাথমিক চিকিৎসা শেষে নাহিদ, তারেক ও সাব্বিরকে বাসায় পাঠান চিকিৎসক। পরে নিজ কক্ষ থেকে 3 বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়। ছেলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারি সহায়তা কামনা করছেন নাহিদের মা। সরকারিভাবে আমাদের উত্তরের জন্য সুস্থ হয়ে আসছিল, হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল। গেছি তো প্রবাসে একটু সুখের সন্ধানে, এখন সে যে লাশ হয়ে ফিরবে এটা তো আসলে কারো মনে জানা নেই। ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা এলাকার বাসিন্দা তারেক রহমান বহু বছর ধরে থাকেন প্রবাসে। ছেলে সাব্বিরকে 1.5 বছর আগে নিয়ে যান তার কাছে। বাবা ছেলের মরদেহ উদ্ধারের খবরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব শ্যামল। মরদেহ দেশে ফিরিয়ে আনতে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি। পররাষ্ট্র সচিব ইরাকের যে আমাদের বাগদাদের যে অ্যাম্বাসেডার আছে তার সাথে যোগাযোগ করবে, শ্রমমন্ত্রীর সাথেও যোগাযোগ করব যে সরকারি কোনো সহযোগিতার মাধ্যমে তাদের ডেড বডিটা আনা যায় কিনা। ঠিক আছে, সে ব্যাপারে আমরা যথাযথ ব্যবস্থা নিব। এ ঘটনায় গুরুতর অসুস্থ একজন দেশটির একটি হাসপাতালে চিকিৎসাধীন। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। এই ছিল আমার কাছে বড় সময়। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন সহকর্মী আমিরুল ইসলাম আলেফ। ধন্যবাদ আইরিন। পরবর্তী সংবাদগুলো নিয়ে আসছি কিছুক্ষণ পর। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। চাঁদপুর জেনারেল হাসপাতালে শয্যা সংকটে মেঝে, বারান্দা এমনকি করিডোরেও থাকছেন রোগীরা। 250 বেডের বিপরীতে প্রতিদিন ভর্তি হচ্ছেন অন্তত 3 গুণ। অতিরিক্ত চাপের কারণে মিলছে না কাঙ্ক্ষিত সেবা। এ অবস্থায় দ্রুত শয্যা বাড়ানোর দাবি রোগী ও স্বজনদের। তবে শয্যা সংকট সমাধানে কোনো আশ্বাস দিতে পারেনি তত্ত্বাবধায়ক। নাইমুল ইসলাম নীরবের ছবিতে ফারুক আহমদের রিপোর্ট। হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, শয্যা সংকটে অনেকের স্থান হয়েছে মেঝেতে। চাঁদপুর জেনারেল হাসপাতালে প্রায় প্রতিদিনের চিত্র এটি। 250 শয্যার হাসপাতালে প্রতিদিন ভর্তি থাকছেন অন্তত 3 গুণ রোগী।
বেশিরভাগ ওয়ার্ডের মেঝে, বারিন্দায় এমনকি করিডোরেও রোগীদের জায়গা দিতে হচ্ছে। রোগী ও স্বজনরা বলছেন, অতিরিক্ত চাপের কারণে মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। অনেকের চিকিৎসা হতেও দেরি হচ্ছে। শীঘ্রই হাসপাতালের শয্যা সংখ্যা বাড়ানোর দাবি তাদের। খাইতে পারে না, কোনো খানা খানি নাই, এই রুটি একটু হালকা মো দেয়, এরপর আর খাইতেছে না। শ্বাসকষ্ট, কাশি, ডাবল নিউমোনিয়া বলছে, সিট পাই না জানে, এই জন্য বাচ্চারা নিছে। রোগীর চাপে বাইরে নিয়ে কোনো সিট পাই না, ডালা বিছনা বইরে রয়েছে, একটা সিট পেলেও তো ভালো হইতো। চিকিৎসকরা বলছেন, আবহাওয়া পরিবর্তনের কারণে এই সময় রোগীর চাপ একটু বেশি থাকে। তবে শয্যা সংকটে সমাধানে কোনো আশ্বাস দিতে পারেননি তত্ত্বাবধায়ক। সিজন চেঞ্জের কারণে যেগুলি হয়, যে ব্রঙ্কোলাইটিস আমরা যেটা বলি, কাশি, ঠান্ডা, শ্বাসকষ্টের রোগী এই সময় সবচেয়ে বেশি পাওয়া যায়। শয্যা সংখ্যা 40, এর প্রায় 4 গুণ রোগী আমাদের এখন। যে শয্যা সংখ্যা আছে, শয্যা সংখ্যার বিপরীতে যে জনসংখ্যাটা আছে, হ্যাঁ, সেই তুলনায় কিন্তু আসলে শয্যা সংখ্যা এখনো বাড়ে নাই। কর্তৃপক্ষের তথ্য মতে চাঁদপুর জেনারেল হাসপাতালে প্রতিদিনে অন্তত 2,500 রোগী স্বাস্থ্যসেবা নেন। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। খাগড়াছড়ির সরকারি ও বেসরকারি হাসপাতালে নেই কোনো ব্লাড ব্যাংক। জরুরি রক্তের প্রয়োজনে ভোগান্তিতে পড়তে হয় রোগী ও স্বজনদের। দুর্ঘটনা, প্রসূতি রোগী, অস্ত্রোপচার বা থ্যালাসেমিয়া রোগীর জন্য রক্ত না পাওয়ায় বাড়ছে মৃত্যু ঝুঁকি। রক্ত সংরক্ষণে জরুরি ভিত্তিতে ব্লাড ব্যাংক স্থাপনের দাবি স্থানীয়দের। জিতেন বড়ুয়া পাঠানো তথ্য ও তাপস ত্রিপুরার ছবি নিয়ে রিপোর্ট। খাগড়াছড়ি ছাড়াও পার্শ্ববর্তী রাঙামাটি, লংগদু ও বাগাইছড়ি উপজেলার বেশিরভাগ মানুষ খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে স্বাস্থ্যসেবা নিতে আসেন। পুরো জেলায় সরকারি বেসরকারি মিলিয়ে 40টির বেশি হাসপাতাল থাকলেও নেই একটি ব্লাড ব্যাংক। স্থানীয়রা বলছেন, জরুরি রক্তের প্রয়োজনে ভোগান্তিতে পড়তে হয় রোগী ও স্বজনদের। বিভিন্ন দুর্ঘটনা, প্রসূতি রোগী, অস্ত্রোপচার বা থ্যালাসেমিয়া রোগীর জন্য রক্ত না পাওয়ায় বাড়ছে মৃত্যু ঝুঁকি। রক্ত সংরক্ষণে জরুরি ভিত্তিতে ব্লাড ব্যাংক স্থাপনের দাবি তাদের। ব্লাড ব্যাংকের সুব্যবস্থা না থাকার কারণে আমরা ব্লাড জোগাড় করতে অনেক হিমশিম খাই। প্রায় সময় সড়ক দুর্ঘটনা হয়, সেই সময় ব্লাড ক্রাইসিস দেখা যায়। এছাড়া প্রসূতি মায়েদেরও রক্তের প্রয়োজন হলে সে সময় তাৎক্ষণিক রক্ত পাওয়া যায় না। বেসরকারি পর্যায়ে জরুরি রক্তদাতা ব্যবস্থাপনায় সাহায্য করে রেড ক্রিসেন্ট। তারপরও অনেক সময় বিপদে পড়তে হয় বলে জানান সংশ্লিষ্টরা। হঠাৎ কোনো দুর্ঘটনায় যখন ঘটে যায় তখনই আমাদের অনেক রক্তের প্রয়োজন হয়। তখন আমরা যখন মেসেজ দিই বা কল দিই তখন ডোনার পেতে আমাদের খুবই কষ্ট হয়। যে গ্রুপের রক্তের প্রয়োজন হয় সেই গ্রুপের লোকদেরকে ডেকে আমরা রক্ত সরবরাহ করার চেষ্টা করে থাকি। ব্লাড ব্যাংক যদি হতো, অন্তত ডাকাডাকির যে সময়টা, এই ভোগান্তিটা হতো না। তবে সদর হাসপাতালের নতুন ভবন নির্মাণ শেষ হলে ব্লাড ব্যাংক স্থাপনের আশ্বাস সিভিল সার্জনের। ভবন নির্মাণ সম্পন্ন হলে আমরা জনবলের সহযোগিতা এবং বিভিন্ন বিশেষজ্ঞ পর্যায়ে সহযোগিতা পাবো, সেখানে আমরা ব্লাড ব্যাংক স্থাপন করতে পারবো। খাগড়াছড়িতে প্রায় 7 লাখ মানুষ বসবাস করে। সময় সংবাদ, খাগড়াছড়ি। রাঙামাটি ও বান্দরবান জেলাকে বিভক্ত করেছে কর্ণফুলী নদী, কিন্তু নদীটির ওপর কোনো সেতু না থাকায় ভঙ্গুর যোগাযোগ ব্যবস্থা। একটি মাত্র ফেরি দিয়ে যানবাহন পারাপারে সময় বেশি লাগার পাশাপাশি দুই পাড়েই সৃষ্টি হয় গাড়ির জটলা। এতে বিপাকে যাত্রী ও যান চালকরা। সড়ক বিভাগ জানিয়েছে, চলতি অর্থ বছরে সেতু প্রকল্প অনুমোদনের কথা রয়েছে। হেফাজত সবুজের তথ্য ও রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। একটি মাত্র ফেরি দিয়ে পারাপার হতে হয় যানবাহন ও স্থানীয় বাসিন্দাদের। দুই পারে গাড়ির বিশাল জটলা। খরস্রোতা কর্ণফুলী নদী বিভক্ত করেছে রাঙামাটি ও বান্দরবান জেলাকে, কিন্তু নদীটির উপর কোনো সেতু না থাকায় এই বিড়ম্বনা। বছরে 6 মাস জোয়ারের পানিতে ডুবে যায় ফেরিঘাটের পন্টনের অংশ। সেই ডুবন্ত পন্টন দিয়ে মানুষ ও গাড়িকে উঠতে হয় ফেরিতে। এতে নদীতে পড়ে যাওয়ার ঝুঁকির পাশাপাশি বিকল হয়ে যায় গাড়ির ইঞ্জিন। আবার শুষ্ক মৌসুমে ডুবোচরের কারণে ফেরি ভিড়তে পারে না পন্টনে। এতে ভোগান্তিতে শিক্ষার্থী ও পর্যটক সহ স্থানীয় বাসিন্দারা। এই ফেরির জন্য কাজের অনেক বাধা হয়। যেমন আমার বাইক আছে, আমি বাইক রেখে নৌকা দিয়ে যাওয়ার জন্য প্ল্যান করতেছিলাম। অসুস্থ রোগী আছে, মেডিকেলে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স নিয়ে দাঁড়াইতে হয়। আমাদের এখানে জোয়ারের সময়টা পানি উঠে যায়, এখানে গাড়ি পারাপারে একটা সমস্যা হয়। এদিকে ভোর 6টা থেকে রাত 8টা পর্যন্ত চলে ফেরি। কখনো ফেরিতে বিলম্ব হলে ঝুঁকি নিয়ে ছোট সাম্পানে পাড়ি দিতে হয় নদী। জনভোগান্তি কমাতে দ্রুত নদীটির উপর সেতু নির্মাণের দাবি স্থানীয়দের। ফেরি যখন আসতে দেরি হচ্ছে, কি করব, অন্তরা সামান দিয়ে পারিতেছি। বীজ হয় আমাদের জন্য, তো সবার জন্য ভালো। বর্ষাকালে পানি উঠে তখন মানুষে পারাপার হইতে কষ্ট হয়, পানি বেশি বেড়ে যায়। শীতকালে পানি বেশি কমে যায়,
যখন চর উঠে যায় ফেরি চলাচল বন্ধ থাকে। সড়ক বিভাগ বলছে সেতুর সমীক্ষা ও নকশার কাজ শেষে সেতু প্রকল্প চলতি বছরেই অনুমোদন হতে পারে। আশা রাখতে পারি 2025-26 অর্থবছরের মধ্যে এই প্রকল্পতেই অনুমোদন হবে। সড়ক বিভাগের তথ্য মতে এই ফেরি দিয়ে প্রতিদিন প্রায় 10,000 যানবাহন পারাপার হয়। সময় সংবাদ, রাঙামাটি। সিরাজগঞ্জে বেড়েছে সব ধরনের সবজির সরবরাহ। বিস্তারিত জানাতে জেলার পৌর সরকারি সবজি বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু। আজকে সবজি বাজারের কথা যদি বলি, আজকে কিন্তু সব ধরনের সবজি সিরাজগঞ্জে আমরা দেখছি যে সরবরাহ কিন্তু অনেকটাই ভালো, যে কারণে দামও কিন্তু অনেকটাই স্বাভাবিক। কারণ আমরা যেটি দেখেছি যে রোজার প্রথম কয়দিন অর্থাৎ রোজার প্রথম সপ্তাহে যে দাম ছিল, বিশেষ কিছু দাম বেড়েছিল। যদি বলি যে লেবু, শসা বা বেগুন, এই সবজিগুলোর দাম কিন্তু আমরা দেখেছি রমজানের প্রথম সপ্তাহে বেড়েছিল, কিন্তু আজকে কিন্তু অনেকটাই স্বাভাবিক। আজকে আমরা যেটি দেখছি সব ধরনের সবজি কিন্তু সরবরাহ বেশ ভালো, যে কারণে দামও কিন্তু অনেকটাই কম। আমরা যেটি দেখছি যে পেঁয়াজ বিক্রি হচ্ছে 28 থেকে 30 টাকা কেজি দরে, এবং বেগুনের দামও কিন্তু অনেকটাই কমেছে। বেগুন বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা কেজি দরে, কাঁচামরিচ বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকা কেজি দরে, এবং আলু রয়েছে, আলু আমরা দেখছি যে 10 থেকে 12 টাকা কেজি দরে। শসা বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা, সিম বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা। অর্থাৎ ব্যবসায়ীরা যেহেতু বলছে সবজি কিন্তু সরবরাহ অনেকটাই বেড়েছে সব ধরনের সবজির, এবং পাশাপাশি আমরা যেটি দেখছি শীতকালীন সবজিগুলো রয়েছে সেগুলোরও কিন্তু আসলে সরবরাহ অনেকটাই ভালো, যে কারণে দামও অনেকটাই কম। এবং আমরা যেখানে রয়েছি সিরাজগঞ্জের পৌর পাইকারি সবজি বাজারে, এবং এই বাজারটি সিরাজগঞ্জ সবচেয়ে বড় সবজি বাজার, এবং এখানে কিন্তু ভোর থেকে কেনাবেচা জমে ওঠে। এখন আমরা যেটি দেখছি যে কৃষকরা অর্থাৎ প্রান্তিক যারা কৃষক রয়েছে তারা কিন্তু বিভিন্ন পরিবহনে করে এই সবজি বাজার অর্থাৎ এই সিরাজগঞ্জ পৌর সবজি বাজারে আসলে নিয়ে আসেন, এবং এখান থেকে কিন্তু আসলে হাট বদল হয়ে পাইকারি ব্যবসায়ীরা এখান থেকে কিনে নিয়ে বিভিন্ন হাট বাজারে খুচরা দামে আসলে বিক্রি করেন, এবং সেটি আমরা দেখছিলাম। এবং প্রতিদিন সকাল 6টা থেকে কিন্তু এই কেনাবেচা শুরু হয়, এবং সকাল 9টা পর্যন্ত আসলে কেনাবেচা চলে। এখানে আমরা যেটি দেখছি ব্যবসায়ীরা যেটি বলছে যে রমজানের শুরু থেকে ব্যবসায় কেনাবেচা অনেকটাই ভালো, এবং ক্রেতাদের সাথে আমাদের কথা হচ্ছে, ক্রেতারাও আসলে যেটি দেখছিলাম যে রোজার যেটি দেখছি আমরা ক্রেতাদের সাথে কথা বলি, তারা কিন্তু আসলে অনেকটা স্বস্তিতে রয়েছে, এবং অনেকটা কম মূল্যে আসলে তারা সবজি কিনতে পারছে বলে জানিয়েছেন, এবং বেচা বিক্রিও এদিকে ভালো হচ্ছে, ব্যবসায়ীরা সেটি আসলে বলছেন। এবং কৃষকরা আমাদের সাথে কৃষকদের বা চাষিদের সাথে কথা হচ্ছে, তারা যেটি বলছে যে যেহেতু সরবরাহ অনেকটাই ভালো এবং উৎপাদনে বেশ ভালো হয়েছে এবার, সেজন্য আসলে তারা অনেকটা আসলে বাজার দামের সাথেই তারা আসলে বিক্রি করছেন। এবং এই যে সিরাজগঞ্জে যে পৌর পাইকারি সবজি বাজারটি রয়েছে সেটি কিন্তু আসলে সকাল 9টা পর্যন্ত চলবে। এখানে আমরা যেটি দেখছি যে সব ধরনের সবজি কিন্তু আসলে রয়েছে, এবং দাম আজকে কিন্তু অনেকটাই স্বাভাবিক রয়েছেন বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তো এই ছিল সিরাজগঞ্জের সবজি বাজার থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিরাজগঞ্জে। সরবরাহ বেশি থাকায় রমজানেও হাতের নাগালে রয়েছে গোপালগঞ্জে মাছের দাম। সেখানকার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জয়ন্ত শিরালি। আজ কিন্তু জেলায় মাছের যে সরবরাহ, সেই মাছের সরবরাহ কিন্তু আমরা বেশ দেখতে পেয়েছি। তবে আজ কার্প জাতীয় মাছের সরবরাহ বেশি থাকলেও দেশীয় প্রজাতির যে মাছ, সেই মাছের সরবরাহ কিন্তু একদমই কম দেখেছি। মাছের দামও কিন্তু তুলনামূলক একেবারে হাতের নাগালে রয়েছে, কারণ এখানকার ব্যবসায়ীরা যেটা বলছেন যে রমজান মাসে আসলে মাছের চাহিদা খানিকটা কম থাকে, যার কারণে মাছের যে দাম সেটি কিন্তু ক্রেতাদের হাতের নাগালে রয়েছে। আমি যদি এই মাছের দামটা একটু জানাই আপনাদেরকে, আজকে যে মাছের বাজার রয়েছে সেটি মাছের বাজারে পাঙাশ বিক্রি হচ্ছে 180 থেকে 190 টাকা, গ্লাস কাপ 250 থেকে 260 টাকা, তেলাপিয়া 150 থেকে 200 টাকা, শিং 320 থেকে 330, পাবদা মাছ 280,
সিলভার কাপ মাছ 160 থেকে 170 টাকা, রুই 240 থেকে 250, পুঁটি 150 থেকে 160 টাকা, ইলিশ ছোট সাইজের যে ইলিশ দেখতে পেয়েছি সেটি বিক্রি হচ্ছে 400 টাকা করে, এবং বড় সাইজের যে ইলিশ সেটি 2000 থেকে 2200 টাকা পর্যন্ত এটি বিক্রি হতে দেখেছি। আমরা এখন যে স্থানটিতে রয়েছি এটি মূলত গোপালগঞ্জের যে পাইকারি বাজার সেটি কিন্তু মূল যে বাজার সেই বাজারের সংকুলন না হয় এটি কিন্তু ওই শিশু পার্কের সামনে রাস্তায় এটি বসে থাকে। তো এখানকার ব্যবসায়ীরা যেটা জানিয়েছেন যে আসলে বাজারে সংকুলন না হয় রাস্তার উপরে তাদের এই মাছ বিক্রিতে কিন্তু বেশ ঝামেলা পোহাতে হয়। আর আমরা যদি আরেকটু জানাই, গোপালগঞ্জের বিভিন্ন অঞ্চল থেকে এখানে কিন্তু মাছ আসে এবং সেই মাছগুলো এখানে পাইকারি বিক্রি হয়। এর পরবর্তীতে কিন্তু এখান থেকে যারা খুচরা বিক্রেতা রয়েছেন সেই খুচরা বিক্রেতারা এখান থেকে এই মাছ নিয়ে তারা বিভিন্ন বাজারে গিয়ে বিক্রি করে থাকেন। তো এই বেলা বাড়ার সাথে সাথে এই বাজারের কিন্তু কেনা বেচা আস্তে আস্তে কমতে থাকে, কারণ সকাল ভোর থেকে এখানে পাইকাররা মাছ নিয়ে আসেন, এখানে দরদাম শেষে বিক্রির পরে এখান থেকে যারা খুচরা বিক্রেতা আছেন তারা কিন্তু এখান থেকে মাছ কিনে নিয়ে তারা যে বাজার রয়েছে বিভিন্ন সেই বাজারগুলোতে এই মাছ বিক্রি করে থাকেন। তো সব মিলিয়ে আমরা বলতে পারি যে এই যে বাজার এই বাজারে কিন্তু জেলার বিভিন্ন অঞ্চল থেকে যে মাছ আসে সেই মাছ কিন্তু জেলাবাসী এখান থেকেই ক্রয় করে থাকেন। তো এই ছিল আমার কাছে গোপালগঞ্জের আজকের মাছ বাজারের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম গোপালগঞ্জে। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন ভোরের সময়। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গাজীপুরে পুলিশের গুলিতে আহত হোসেন আলীর চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার দুপুরে কালিয়াকৈরের সুরিচালা এলাকায় হোসেন আলীর সঙ্গে সাক্ষাৎ করে আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল পরিবারের খোঁজ খবর নেন। তারা চিকিৎসা ও জীবিকা নির্বাহের জন্য প্রয়োজনীয় সহায়তাও তুলে দেওয়া হয়। আমরা বিএনপি পরিবার জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় মানবিক কার্যক্রমের অংশ হিসেবে সারা দেশে পরিচালিত হচ্ছে বিভিন্ন ধরনের সহায়তা কার্যক্রম। এরই ধারাবাহিকতায় হোসেন আলীকে দেওয়া হয়েছে সহায়তা। এদিকে সহায়তা পেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হোসেন আলী। 24-এ যারা আহত এবং জুলাই যোদ্ধা তাদের পাশে থাকার জন্য এবং সমগ্র সর্বস্তরের জনগণের পাশে ইনশাল্লাহ থাকবেন। উনি যে প্রতিশ্রুতি দিয়েছেন, অলরেডি আমাকে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটা পূরণ করেছে। যে সংগঠনটার উনি তৈরি করেছেন বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আর আমরা বিএনপি সংগঠনটি কাজ করে মূলত মানবিক কাজ। এটা সম্পূর্ণ অরাজনৈতিক একটা সংগঠন। হ্যাঁ, এখানে নেতৃবৃন্দ সব রাজনীতি করে, বিএনপি রাজনীতির সাথে যুক্ত, কিন্তু আমরা কাজ করি এভাবেই, যা এর দলমত নির্বিশেষে আমরা মানবিক কাজগুলো করে থাকি। ঈদ উল ফিতরকে সামনে রেখে নৌপথে যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান। শুক্রবার বরিশাল ক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ শেরে বাংলা মেডিকেল কলেজ শাখার উদ্যোগে ইফতার মাহফিল শেষে এ কথা জানান তিনি। ঈদ যাত্রাকে সুন্দর করার জন্য যেখানে ড্রেজিং করা দরকার, আমাদের সব জায়গায় ড্রেজার আছে, আমরা অলরেডি নির্দেশনা দিয়েছি। যদি কোথাও এরকম থাকে যে ড্রেজিং করে নৌপথ সঠিকভাবে যাতে কাজ করে সেটা সঠিক করা দরকার, সেই কাজটি আমরা ইতিমধ্যে ঈদের আগে আমরা শেষ করে ফেলব। বিআইডব্লিউটিএ যে ভাড়া নির্ধারিত আছে, জাহাজ মালিকদের সাথে আমরা কথা বলছি, তার চেয়েও কম ভাড়ায় আমরা এইবার ঈদের যাত্রী পরিবহন করতে চাই। বাজারে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি ও অবৈধ মজুত ঠেকাতে যশোরে বিভিন্ন পেট্রোল পাম্পে ঝটিকা অভিযান চালিয়েছেন উপজেলা প্রশাসন। শুক্রবার রাতে বাঘারপাড়া উপজেলার বিভিন্ন পয়েন্টে এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূপালী সরকার। পাম্প মালিকদের তেলের মজুদ ও সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করে তিনি বলেন, কোনোভাবেই অবৈধভাবে তেল মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করা যাবে না এবং বিক্রয়ের ক্ষেত্রে ক্রয় রসিদ নিশ্চিত করতে হবে।
যশোরে উদীচী হত্যাযজ্ঞের বিচার দাবিতে মানববন্ধন করা হয়েছে। শুক্রবার সকালে শহরের জর্জ কোর্ট মোড়ে এই কর্মসূচি করে উদীচী শিল্পগোষ্ঠী যশোর জেলা সংসদ। বক্তারা জানান, 1999 সালের 6 মার্চ টাউন হল ময়দানে উদীচীর দ্বাদশ মহাসম্মেলনে বোমা হামলার ঘটনা ঘটে। সে সময় 10 জন সংস্কৃতি কর্মী নিহত এবং শতাধিক আহত হয়েছিলেন। ঘটনা 27 বছর পেরিয়ে গেলেও এখনও হামলাকারীদের শনাক্ত এবং বিচার হয়নি। এজন্য মামলার পুনঃতদন্তের জন্য দাবি জানান তারা। কিশোরগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। শুক্রবার সকালে শহরের আখড়া বাজার ব্রিজ চত্বরে কর্মসূচি পালন করে কিশোরগঞ্জ সাংবাদিক সমাজ। বৃহস্পতিবার বিকেলে পাগলা মসজিদে নিলাম ডাকের সংবাদ সংগ্রহের সময় সিন্ডিকেটের হামলার শিকার হন স্থানীয় কয়েকজন সাংবাদিক। এ ঘটনায় সদর মডেল থানায় মামলা করা হলে রাতেই অভিযান চালিয়ে 2 জনকে গ্রেফতার করে পুলিশ। পেশাগত দায়িত্ব পালনকালে হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের শাস্তির দাবি করেন সাংবাদিকরা। মিয়ানমারের আরাকান আর্মির কাছ থেকে বান্দরবানের সীমান্ত দিয়ে 3 বাংলাদেশি কিশোরকে ফিরিয়ে এনেছে বিজিবি। শুক্রবার দুপুরে ঘুমধুম সীমান্তের ফ্রেন্ডশিপ ব্রিজ এলাকায় ওই 3 কিশোরকে বিজিবির কাছে হস্তান্তর করে আরাকান আর্মি। এর আগে গত 14 ফেব্রুয়ারি কক্সবাজারের তমব্রু সীমান্ত এলাকা থেকে 1 জন এবং 28 ফেব্রুয়ারি উখিয়ার বালুখালী নদী এলাকায় মাছ ধরতে গেলে আরও 2 জনকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। পরে তাদের সঙ্গে যোগাযোগ করে কিশোরদের ফিরিয়ে আনতে সফল হয় বিজিবি। ঝিনাইদহে সিএনজি ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে কালীগঞ্জ খয়েরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, কালীগঞ্জ থেকে বাইসাইকেলে নিজ গ্রামে ফিরছিলেন জামাল উদ্দিন। পথে ঝিনাইদহ কালীগঞ্জ মহাসড়কের খয়েরতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠান। পরে যশোর নেয়ার পথে বিকেলে তার মৃত্যু হয়। চট্টগ্রামে চলছে 3 দিন ব্যাপী গ্র্যান্ড ঈদ এক্সিবিশন। নগরীর 5 তারকা হোটেল রেডিসন ব্লুতে এ আয়োজনে দেশি বিদেশি 80 জন উদ্যোক্তা অংশ নেন। দর্শনার্থীরা এক ছাদের নিচে দেশি বিদেশি বিভিন্ন স্বনামধন্য ডিজাইনার, ব্র্যান্ড ও এক্সপার্টদের তৈরি পোশাক থেকে শুরু করে জুয়েলারি সহ হরেক রকমের ঈদ সামগ্রী পাচ্ছেন। উদ্যোক্তারা জানান, এই আয়োজনের মধ্য দিয়ে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সেরা সব ঈদ পোশাক ও সামগ্রী দেখার সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা। বৃহস্পতিবার সকালে শুরু হওয়া এই মেলা চলবে শনিবার পর্যন্ত। প্রসঙ্গ, ইরানের বিরুদ্ধে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত যুদ্ধ অব্যাহত রাখার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকোর প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। অন্যদিকে লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় চরম অশান্ত মধ্যপ্রাচ্য, সংঘাত ছড়িয়ে পড়ছে পাশের দেশগুলোতেও। যুদ্ধ বন্ধের আহ্বান জানাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা। সব উপেক্ষা করে এই যুদ্ধ আগামী সেপ্টেম্বর পর্যন্ত চলমান রাখতে চায় যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছে পেন্টাগন, এমন তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম পলিটিকো। ইরানের বিরুদ্ধে একটি দীর্ঘস্থায়ী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে গোয়েন্দা কার্যক্রম দ্রুত সম্প্রসারণের পদক্ষেপ নিয়েছে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। স্থানীয় সময় বুধবার মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে বলা হয়, পেন্টাগনের কাছে ফ্লোরিডার টাম্পায় অবস্থিত সদর দপ্তরে অতিরিক্ত সামরিক গোয়েন্দা কর্মকর্তা মোতায়েনের অনুরোধ জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। অতিরিক্ত ওই কর্মকর্তারা অন্তত 100 দিন কিংবা সম্ভাব্য আগামী সেপ্টেম্বর পর্যন্ত ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে সহায়তা করবে। বিশ্লেষকদের মতে, পেন্টাগনের ভেতরে দ্রুত অতিরিক্ত জনবল ও সম্পদ জোগাড়ের এই পদক্ষেপ থেকে বোঝা যায় দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান 4 থেকে 5 সপ্তাহ স্থায়ী হতে পারে বলে মন্তব্য করলেও পরিস্থিতি অনুযায়ী তা আরও দীর্ঘ হওয়ারও আভাস দেন। ইরানের সঙ্গে চলমান যুদ্ধ সর্বোচ্চ 8 সপ্তাহ স্থায়ী হতে পারে বলে জানিয়েছিলেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ।
ইরানে আক্রমণ নিয়ে দেশের অভ্যন্তরে বিরোধের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাড়ছে রাজনৈতিক বিভাজন, এমনকি ট্রাম্পের অনেক সমর্থকই চাইছে না এই যুদ্ধ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্বীকার করেছেন ইসরায়েলকে সহায়তায় সরাসরি সংঘাতে জড়িয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইরান। ইরানের সংবাদ সংস্থা তাসনিমের প্রতিবেদনে খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের ডেপুটি কমান্ডার জেনারেল কিউমার্স হায়দারি বলেন, এই যুদ্ধ কতদিন চলবে তা গুরুত্বপূর্ণ নয়। ইরান তার লক্ষ্য অর্জন এবং যুক্তরাষ্ট্রকে কঠোর আঘাত না দেয়া পর্যন্ত যুদ্ধ ত্যাগ করবে না। আপাতত যুদ্ধ বন্ধের তেমন কোনো সম্ভাবনা না থাকায় বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ আর উৎকণ্ঠা। বরং যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে বিশ্বের অন্যান্য দেশেও। ফলে ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়বে বিশ্ব, এমনটাই আশঙ্কা বিশ্লেষকদের। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।